হ্যালো এভরিওয়ান, আমরা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের ফার্স্ট চ্যাপ্টারটা আজকে শিখব। সেটার নাম কি দেখো, ভৌত রাশির পরিমাপ ও মাত্রা। এই চ্যাপ্টারটা সম্পর্কে আমরা ডিটেইলে আলোচনা করব। ভৌত রাশি কী, পরিমাপটা কী, তার মাত্রা কী, সমস্ত কিছু আমরা শিখব। আমাদের টার্গেট কিন্তু 35-এ 35 পাওয়া, ঠিক আছে? আর এই চ্যাপ্টার থেকে যত নম্বর আসবে সমস্ত নম্বর আমরা তুলে নেব। তার আগে কি দরকার? কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তুমি যদি পুরো কনসেপ্ট ক্লিয়ার রাখতে পারো তাহলে কিন্তু ওই যে নম্বর আসবে, মানে 35-এ 35 তোলা কিছুই না, একদম সিম্পল জিনিস। তো দেখো, এই চ্যাপ্টার শুরু করার আগে প্রথমে যেটা আমি বলেছিলাম যে ফিজিক্স, আমরা এখন নাম দেবো কি ফিজিক্স। ফিজিক্যাল সায়েন্স আর বলবো না, আমরা ফিজিক্স বলবো বা পদার্থবিদ্যা, ফিজিক্স, রাইট? সো ফিজিক্স কেন, হোয়াই ফিজিক্স, বুঝতে পারলে? এই ফিজিক্স কথাটা বললাম আমি। সো দেখো, ফিজিক্স কেন বলছি, আগে ছিল ফিজিক্যাল সায়েন্স, রাইট? তোমরা মাধ্যমিকে পড়েছিলে ফিজিক্যাল সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, তাই তো? ভৌত বিজ্ঞান বা প্রাকৃতিক বিজ্ঞান, নামের মধ্যেই লুকিয়ে রয়েছে প্রকৃতির সম্পর্কে বিজ্ঞান, মানে জ্ঞান লাভ করা, প্রকৃতির সম্পর্কে জ্ঞান লাভ করা, বুঝতে পারলে? তার জন্য আমরা বলছিলাম প্রাকৃতিক বিজ্ঞান মানে ভৌত বিজ্ঞান। অ্যাকচুয়ালি ভৌত বিজ্ঞানের মধ্যে তোমরা যদি মানে ভালো করে অবজার্ভ করো দেখতে পাবে যে দুটো জিনিস ছিল, তোমার ফিজিক্সও ছিল মানে পদার্থবিদ্যাও ছিল, প্লাস কেমিস্ট্রিও ছিল, রাইট? কেমিস্ট্রি মানে দুটোর মিশ্রণ ছিল। বাট 11-এ তোমরা কিন্তু দুটো আলাদা চ্যাপ্টার হিসেবে, মানে আলাদা কি বলে, বই হিসেবে পড়বে তোমরা, রাইট? একটা ফিজিক্স, একটা কেমিস্ট্রি, একটা পদার্থবিদ্যা, একটা রসায়নবিদ, রসায়নবিদ্যা বা রসায়ন, সিম্পল কথায় রসায়ন বলা হয়ে থাকে। তো দুটো আলাদা করে দেওয়া হয়েছে। তো মাধ্যমিকে যেটা মানে যেখানে কি ছিল, দুটোর কম্বিনেশন ফর্মে একটা বই পেয়েছিলে, সেটা হচ্ছে তোমার ফিজিক্যাল সায়েন্স ছিল। এখন 11-এ উঠে কি হলো, সেই ফিজিক্যাল সায়েন্সটাকে দুটো ভাগে ভেঙে দিল, এক ফিজিক্স করে দিল আর একটাকে কেমিস্ট্রি করে দিল। তো আমি মেনলি যেটা পড়াবো সেটা হচ্ছে ফিজিক্স, তাই তো? পদার্থবিদ্যা, ফিজিক্স তার বাংলা টার্মটা কি বলে, পদার্থবিদ্যা। তোমরা সচরাচর দেখবে যে ফিজিক্স কথাটাই ইউজ করবে, ঠিক আছে? পদার্থবিদ্যা, পদার্থ, এই যে পদার্থ পদার্থ বলছি মানে ম্যাটার, রাইট? ম্যাটার মানে যেরকম যা কিছু, মানে ইউনিভার্সে তুমি যেদিকে তাকাবে সেখানেই ম্যাটার রয়েছে, সেখানেই পদার্থ রয়েছে। যেরকম ধরো, এই যে আমি পেনটা দিয়ে লিখছি, পেনটা একটা পদার্থ। এই যে ল্যাপটপটা একটা পদার্থ, ঠিক আছে? এই যে তোমার ঘর বাড়ি, মোবাইল ফোন, মানে পাথর, সমস্ত কিছু পদার্থ, সমস্ত কিছুই ম্যাটার, বুঝতে পারলে? তো এর কি কি ভাগ হয়, জিনিসগুলো কি না কি, সমস্ত কিছু আমরা ডিটেল আলোচনা করবো, চাপ নেই। তো দেখো, সো ফিজিক্স মানে পদার্থবিদ্যা, তাহলে তুমি এখান থেকে বুঝতেই পারছো, মানে দেখো ইউনিভার্সে যা হচ্ছে, নেচারে মানে আমাদের নেচারে যা হচ্ছে সমস্ত কিছু তুমি ফিজিক্স দিয়ে এক্সপ্লেন করতে পারবে, তার জন্য ফিজিক্স পড়া হয়। ফিজিক্স জানলে পরে তুমি মানে অনেক কিছু নেচার সম্পর্কে অনেক কিছু তুমি জানতে পারবে, মানে নেচারকে স্টাডি করাই হচ্ছে কি ফিজিক্সের মূল উদ্দেশ্য। এই যে ধরো, এই যে পেনটা পেনটা আমি হাত থেকে ছুঁড়লাম, বা হাত থেকে ছুঁড়লাম ডান হাতে আসলো আমার। এই যে বা হাত থেকে ছুঁড়লাম ডান হাতে আসলো, কতখানি ভেলোসিটি নিয়ে আসলো, কেন আসলো, কিভাবে আসলো, এই যে জিনিসগুলো, এই যে কেন, কিভাবে, কি, এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোই মেনলি ফিজিক্স, বুঝতে পারলে? তার মানে নেচারকে স্টাডি করাই হচ্ছে কি ফিজিক্স। তোমার যে ইউনিভার্স বিশ্ব ব্রহ্মাণ্ড আমাদের, রাইট? তো এই যে আমাদের নেচার, গাছগাছালি বলো, মাটি, গাড়ি ঘোড়া, সমস্ত কিছুতে নেচারটা তৈরি হয়ে আছে, রাইট? সো এই নেচারকে আমরা স্টাডি করতে চাইছি, সেটাই ফিজিক্স। ফিজিক্স মানে তুমি দেখো, মেনলি ফিজিক্স পড়তে গেলে বা সায়েন্স পড়তে গেলে তোমাকে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে সেগুলো কি বলো তো? প্রথম জিনিস হচ্ছে তোমাকে প্রশ্ন করতে হবে, কি, কেন, কি, কিভাবে, ঠিক আছে? এইসব প্রশ্ন তোমাকে করতে হবে,
মানে মনের মধ্যে প্রশ্ন আনতে হবেই। হ্যাঁ, যদি তুমি প্রশ্ন না তুলতে পারো, নিজের মনকে যদি তুমি না প্রশ্ন করতে পারো, তাহলে সায়েন্স বা ফিজিক্স পড়ে লাভ নেই। প্রশ্ন করতে হবে। এখানে তুমি রাস্তাতে যাচ্ছ, একটা জিনিস দেখলে, আচ্ছা এইটা কেন হয়? গাছ থেকে একটা পাতা নিচের দিকে পড়ছে, বাট হেলতে দুলতে পড়ছে, তাই না? কিন্তু একটা যদি ঢিল পড়তো, একদম ইনস্ট্যান্ট নিচের দিকে পড়ে যেত। তাহলে এটা কেন হচ্ছে? পাতা বলে সে হেলতে দুলতে পড়ছে, ঢিল হলে নিজে নেমে পড়ছে তাড়াতাড়ি করে। কি হচ্ছে সেখানে? কি এয়ার রেজিস্ট্যান্স রয়েছে, এটসেট্রা। তাহলে ভাবতে হবে, প্রশ্ন করতে হবে। মানে কি প্রশ্ন করবে? মানে অবজার্ভ করবে প্রথমে। নেচারকে তুমি দেখছো, দেখে তোমার মনের মধ্যে প্রশ্ন উঠতে হবে যে কেন হচ্ছে এটা, এই গাড়িটা কেন চলছে, চাকাটা গোল গোল করে ঘুরছে, বাট গাড়িটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে এখানে কত ধরনের মোশন রয়েছে, চাকা ঘুরছে গোল গোল করে, সার্কুলার মোশন, আর গাড়িটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, লিনিয়ার মোশন বা ট্রান্সলেশনাল মোশন। এই যে প্রশ্ন তুলতে হবে কেন হচ্ছে, ঠিক আছে? তো তুমি ধরো রাস্তাতে যাচ্ছ, দেখছো যে একটা মানে পাথর মাটির মধ্যে শক্তভাবে লেগে আছে। কেন শক্তভাবে লেগে আছে? ঠিক আছে, সেখানে কি ফ্রিকশন কাজ করছে বেশি, সেখানে কি বেশি গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে? এই যে নানাবিধ প্রশ্ন তোমার মধ্যে তুলতে হবে, কেন, কিভাবে, কি, মানে অবজার্ভ করো, দিয়ে কোশ্চেন করো নিজের মনকে যে ভাই কেন হচ্ছে। তারপরে কি করো বলো তো? সেই কোশ্চেন নিয়ে ভাবো। হুম, ভাবো, প্লাস মানে নানাবিধ জিনিস ভেবে কিছু বের করার চেষ্টা করো যে মানে এটা কি এটার জন্য হচ্ছে, বা এটা কি এটার জন্য হচ্ছে। তার মানে তোমাকে অবজার্ভ করতে হবে। মানে প্রথমত অবজার্ভ করো, অবজারভেশন স্কিলটাকে ডেভেলপ করো, দিয়ে প্রশ্ন করা শুরু করো। কেন হচ্ছে? স্যার পড়াচ্ছে, এটা স্যার এটা কেন হলো, এটা কীভাবে হলো, এটা কেন আপনি লিখলেন? এই যে নানাবিধ প্রশ্ন তোমার মধ্যে তুলতে হবে, ঠিক আছে? দিয়ে ভাবো, আচ্ছা এটা এইভাবে করলো না, এটা ভাবো জিনিসটাকে, বুঝতে পারলে? থিঙ্কিং স্কিলটাকে ডেভেলপ করো। তারপরে দিয়ে তুমি রেজাল্টস দাও। যদি তুমি এই তিন চারটে প্রসেস তুমি যদি করতে পারো, তাহলে তুমি ভাই মাস্টার মাইন্ড হয়ে যাবে, ঠিক আছে? সো এই জিনিসগুলো তোমাকে করতে হবে ফিজিক্স পড়তে গেলে। তো ফিজিক্সটা কি বললাম? নেচারকে স্টাডি করা, আমাদের নেচার সম্পর্কে জানা, নেচারে কি ঘটছে, কেন ঘটছে, কিভাবে ঘটছে, কেন হলো, কিভাবে এর উৎপত্তি হলো, কিভাবে এর শেষ হতে পারে, নেচারকে আদৌ এক্সপ্যান্ড করছে নাকি সংকুচিত হচ্ছে, নাকি এক্সপ্যান্ড করতে করতে একটা সময় গিয়ে থেমে গিয়ে আবার সংকুচিত হবে। তাহলে কি আমরা কি কোনো সময় গিয়ে একদম বিন্দুতে পরিণত হয়ে যাব? এই নানাবিধ প্রশ্ন তোমার মনের মধ্যে আসতে হবে, ঠিক আছে? দিয়ে কেন হলো, কি হলো, এর ভাবো, আচ্ছা এটা হচ্ছে, তো মানে এরকম এরকম ঘটনা হচ্ছে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের ফিজিক্স, পদার্থবিদ্যা। তো এই যে বিজ্ঞান চর্চা না মানে এই এক দেড় বছর ধরে বা 100 200 বছর ধরে চলছে তা কিন্তু নয়। বহু পুরনো যুগ থেকে বিজ্ঞান চর্চা চলছে। কেমনভাবে চলছে? নানাবিধ ভাবে বিজ্ঞান চর্চা হয়েছে। মানে এই টেকনোলজিগুলো কি নানাবিধভাবে এসছে। এবার বলবে তুমি সত্যি তো টেকনোলজিগুলো কি করে আসলো, প্রশ্ন তুলতে হবে, বললাম না? দেখো, সমস্ত কিছুরই মানে হওয়ার জন্য আগে কি প্রয়োজন হয়। মানে প্রয়োজন যদি না থাকে তাহলে কিন্তু কিছুই হবে না। ধরো তোমার খিদে যদি না পায়, তাহলে তোমার খাওয়ার ইচ্ছা জাগবে না। খিদে পেয়েছে মানে একটা প্রয়োজন, খিদে একটা তোমার প্রয়োজন, খেতে হবে ভাই এখন। সে মুড়ি হলেও এখন খেতে হবে, খিদে পেয়েছে। তোমার হাতের কাছে যা থাকবে তোমার তাই তখন খেতে ইচ্ছে করবে, কারণ খিদেটা তোমার এখন নেসেসারি, বুঝতে পারলে? সো প্রয়োজন হলে পরেই জিনিসগুলোর উৎপত্তি হয়। সমস্ত কিছুই যখন প্রয়োজন হয়েছে তখন এই জিনিসগুলোর আবিষ্কার হয়েছে। প্রয়োজন ছাড়া ভাই কোনো কিছুর আবিষ্কার হয় না, প্রয়োজন ছাড়া কিছুই হয় না। সিম্পল কথায় বলতে গেলে প্রয়োজন ছাড়া কিচ্ছু হয় না, ঠিক আছে? তো প্রয়োজনটা ছিল বলেই এই জিনিসগুলো আস্তে আস্তে ডেভেলপ হয়েছে, বা এখনও হচ্ছে। বিজ্ঞানটা আস্তে আস্তে ডেভেলপ হয়েছে, বুঝতে পারলে? যেরকম ধরো আদিম যুগের কথা যদি ভাবো, তারা কাঁচা জিনিস খেত, ঠিক আছে? কারণ খেতে হয় ভাই, খিদে পেয়েছে। দিয়ে পুড়িয়ে খাওয়া, মানে আগুনের আবিষ্কার হলো, পুড়িয়ে খাওয়ার চেষ্টা করলো। দিয়ে আস্তে 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 সেগুলো এখানকে আমরা কী করি, তরকারি বানাই, মানে মশলা ফসলা দিয়ে। মানে প্রয়োজন হয়েছে, মুখে স্বাদ বেড়েছে। জাস্ট একটা সিম্পল উদাহরণ দিয়ে বলছি আমি, রাইট? সো প্রয়োজন পড়ছে বলেই জিনিসগুলোর
আবিষ্কার করতে হচ্ছে। এরকম ধরো এই যে আমরা ঘরের মধ্যে থাকছি, এটা তো একটা টেকনোলজি, রাইট? এই যে গরম লাগছে, ফ্যান চালাচ্ছি, এসি চালাচ্ছি, প্রয়োজন হয়েছে, এসির আবিষ্কার করতে হয়েছে, ফ্যানের আবিষ্কার করতে হয়েছে। এই যে তুমি ওই পাশে বসে আছো, আমি এই পাশে পড়াচ্ছি আমি, ঠিক আছে? তাহলে একটা ইন্টারনেটের ব্যাপার, প্রয়োজন হয়েছে যে আমার জিনিসটাকে সার্কুলেট করতে হবে, তাই না? সেইভাবে কি জিনিসগুলো ডেভেলপ করেছে সায়েন্টিস্টরা। তো প্রয়োজনের জন্যেই সমস্ত কিছুর উৎপত্তি হয়, এটা মানতে হবে এবং বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রয়োজনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রয়োজন না হলে ভাই, আর বাঙালি তো ভাই আমরা জানোই, প্রয়োজন ছাড়া আমরা কোনো কিছু করি না, তাই না? সো এটাই, যাই হোক। তো দেখো এই যে পদার্থ নিয়ে কথা বলছিলাম, পদার্থবিদ্যা মানে ফিজিক্সের মধ্যে লুকিয়ে রয়েছে পদার্থ, রাইট? সো আমাদের ফার্স্ট যে টপিকটা হবে পদার্থ কি। সো পদার্থ ও শক্তি, ঠিক আছে? ম্যাটার অ্যান্ড এনার্জি, ম্যাটার অ্যান্ড এনার্জি। দেখো পদার্থ বলতে আমরা আমাদের সামনে নেচারে যাই দেখছি কেন সবই ভাই পদার্থ, মানে ম্যাটার, রাইট? একটা পাথর, বালি, ইট, গাছগাছালি, মোবাইল ফোন বলো, গাড়ি বলো, ঘোড়া বলো, সমস্ত কিছুই ম্যাটার, বুঝতে পারলে? মানে প্রকৃতির বিভিন্ন উপাদানগুলোই, সমস্ত উপাদানগুলোই পদার্থ দিয়ে তৈরি, ঠিক আছে? যেরকম এ বললাম এগুলো, আরও যেরকম তুমি বলতে পারো যে বায়ু, বায়ু একটা পদার্থ, অবশ্যই জল পদার্থ, অবশ্যই পদার্থ, মাটি পদার্থ, হ্যাঁ? তাহলে এরা সবই কিন্তু পদার্থ। সো যেরকম বায়ু বলবে, সরি, বায়ু, মাটি, পাথর, ঠিক আছে, ইত্যাদি, এগুলো আমাদের সবই কিন্তু পদার্থ। ওকে, এবার পদার্থ সাধারণত তিন ধরনের হয়ে থাকে। কিভাবে তিন ধরনের আপনি কেন বলছেন? হ্যাঁ, তিন ধরনের, দেখো একটুখানি বোঝো তাহলে বুঝতে পারবে। আমি একটুখানি একদম মানে বেসিক লেভেলে চলে আসব। পদার্থ তিন ধরনের। এক, মৌলিক পদার্থ। কি বললাম? মৌলিক পদার্থ। মৌলিক, মৌলিক মানে এলিমেন্টারি, রাইট? এলিমেন্ট যাকে মানে বলে থাকি আমরা। যেরকম ধরো একটা এক্সাম্পল দিয়ে বোঝাই তাহলে বেশি সুবিধা হবে। এরকম আমরা সবাই হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, অ্যাটম সম্পর্কে আমরা সবাই জানি, তাই না? অ্যাটম, অ্যাটম একটা পদার্থ, অবশ্যই একটা পদার্থ অ্যাটম, রাইট? সো অ্যাটমগুলো হচ্ছে তোমার মৌলিক পদার্থ। তাহলে এখানে আমি কি লিখবো? অ্যাটম। লাইক যেরকম ধরো হাইড্রোজেন বলতে পারো তুমি, অক্সিজেন বলতে পারো, হিলিয়াম বলতে পারো, নাইট্রোজেন বলতে পারো, ক্যালসিয়াম বলতে পারো। এগুলো কি? সবই কি অ্যাটম, এগুলো, তাই না? অ্যাটম এগুলো সব। তাহলে অ্যাটমগুলো হচ্ছে তোমার মৌলিক পদার্থ। ক্লিয়ার হয়েছে? আরেকটা হয় যৌগিক পদার্থ। কি যৌগিক পদার্থ? এটা তোমার এলিমেন্টারি ম্যাটার, এলিমেন্ট বলে থাকি সাধারণত। একটা যৌগিক পদার্থ মানে তোমার কম্পাউন্ড, কম্পাউন্ড ম্যাটার, রাইট? সিম্পল কথা, জাস্ট কম্পাউন্ড বলা হয়ে থাকে। মানে এটা যেরকম তুমি বলতে পারো মলিকিউল, যারা মলিকিউল রয়েছে তারা মলিকিউল, মানে মলিকিউলস বলতে পারো। যেরকম সাপোজ বায়ু মানে অক্সিজেন, O2 লিখবো আমরা, রাইট? এটা হচ্ছে তোমার একটা মলিকিউল, মানে এটা একটা যৌগিক পদার্থ। যৌগিক কেন হচ্ছে? দেখো দুটো অ্যাটমের কম্বিনেশনে তৈরি। মলিকিউল কাকে বলে? অ্যাটম কাকে বলে? অ্যাটম হচ্ছে কি একদম সিঙ্গেল হবে, ঠিক আছে, পুরো সিঙ্গেল, যেটা দিয়ে পুরো ইউনিভার্সটা তৈরি হয়ে আছে। এই অ্যাটম দিয়েই কিন্তু সমস্ত ইউনিভার্স তৈরি হয়ে আছে। এই যে তুমি বায়ু বলছো, মাটি বলছো, পাথর বলছো, বা আমি মানুষ, এই যে ল্যাপটপ, কম্পিউটার, বই, খাতা, সমস্ত কিছু কিন্তু অ্যাটম দিয়ে তৈরি, রাইট? হ্যাঁ, অ্যাটমেরও আবার ভেতরে তোমার ইয়ে রয়েছে, ইলেকট্রন রয়েছে, নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয়াসের ভেতরে প্রোটন, নিউট্রন, প্রোটন নিউট্রনকে ভাঙলে আবার কোয়ার্ক পার্টিকেল চলে আসে, তাই না? এগুলো তোমরা আস্তে আস্তে পরে শিখবে, ঠিক আছে? তো ফান্ডামেন্টালি কী জানি আমরা? যে যে কোনো ম্যাটার
যে কোনো ম্যাটারকে অ্যাটম দিয়ে তৈরি। অ্যাটম হচ্ছে গিয়ে কোনো পদার্থের একদম ফান্ডামেন্টাল পার্টিকেল বলা হয়ে থাকে। বাট অ্যাটমটাও কিন্তু পুরো ফান্ডামেন্টাল নয়, কারণ অ্যাটমটা আবার তৈরি হয়ে আছে কি টাইনি পার্টিকেল দিয়ে, ইলেকট্রন, নিউক্লিয়াস, রাইট। তো সাধারণত আমরা বলে থাকি কি অ্যাটম দিয়ে তাহলে পার্টিকেল তৈরি হয়েছে, বা পার্টিকেল বা অ্যাটম, এই ম্যাটার বলতে পারো। ওকে, এবার এই অ্যাটমের যদি কম্বিনেশন তুমি তৈরি করো তাহলে সেখানে তৈরি হয় মলিকিউল, মানে অণু। মানে এক বা একাধিক অ্যাটম দিয়ে যে পদার্থ তৈরি হয় সেটাকে বলে থাকি আমরা মলিকিউল। যেরকম বললাম অক্সিজেন, মানে O2 বললাম, মানে বায়ু। তারপরে যেরকম জল বলতে পারো তুমি, N2 বলতে পারো, নাইট্রোজেন গ্যাস, রাইট, এটসেট্রা। তাহলে এগুলো হচ্ছে তোমার কি যৌগিক পদার্থ। যেরকম প্রাকৃতিক উদাহরণ দিই আমি কিছু, রাইট, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, যেরকম এটা একটা বললাম জল। তারপরে আরেকটা উদাহরণ দিই যেটা তোমরা অলরেডি খাও, মানে যেটা ছাড়া কোনো কিছু স্বাদ পাওয়া যায় না, সেটা কি লবণ, NaCl, রাইট। সো এইগুলো হচ্ছে আমাদের কি যৌগিক পদার্থ, বুঝতে পারলে? ওকে, 3 নম্বর চলে আসো, কি মিক্সার, মানে মিশ্র পদার্থ। মিশ্র পদার্থ, মিক্সার। মিক্সার মানে অনেক কিছুর কম্বিনেশনে তৈরি হবে, সেটা হচ্ছে তোমার মিক্সার। যেরকম একটা সিম্পল উদাহরণ দিই, যেরকম ধরো দুধ বলতে পারো, দুধের মধ্যে অনেক কিছু রয়েছে, হ্যাঁ, ক্যালসিয়াম, ফ্যালসিয়াম, সব কিছু রয়েছে, অনেক কিছু রয়েছে দুধের মধ্যে। সো দুধ বলতে পারো। তো এই জিনিসগুলো হচ্ছে মিক্সার, মানে কি তুমি বুঝতে পারছো সেখানে কি অনেকগুলোর কম্বিনেশন হয়ে থাকবে, হ্যাঁ, তারা মিক্সার। যেরকম যদি বলতে মানুষ মানে একটা মানুষ বলো, এরা সব মিক্সার। মানে আমরা কি আমাদের মধ্যে অনেক কিছু রয়েছে, আমাদের মধ্যে শুধু তো আমরা হাইড্রোজেন অ্যাটম দিয়ে তৈরি নই আমরা, বুঝতে পারলে? আমাদের মধ্যে অনেক ধরনের অ্যাটম রয়েছে, সুতরাং মানুষ একটা মিশ্র পদার্থ, বুঝতে পারলে? যেরকম তুমি মোবাইল ফোন দেখো, সেই মোবাইল ফোনটাও একটা মিশ্র পদার্থ। তারপরে নানাবিধ জিনিস রয়েছে যেগুলো মিশ্র পদার্থ, হ্যাঁ। ওকে, সো এরকম কিছু কিছু উদাহরণ রয়েছে। তাহলে এই হচ্ছে কি আমাদের কি পদার্থকে আমি 3টে ক্যাটাগরিতে ভেঙে দিলাম। এক হচ্ছে মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, আর হচ্ছে তোমার মিশ্র পদার্থ। ক্লিয়ার হয়েছে? ওকে, এইবার দেখো এই যে পদার্থ, একে যদি তুমি ভূপৃষ্ঠ কোথাও রাখো, সে কিন্তু কিছু জায়গা দখল করে রাখবে, তাই না? এবং তার নির্দিষ্ট একটা ভর থাকবে, মানে স্বাভাবিক ব্যাপার, তার কিছু একটা ভর থাকবে। ভর ভাই কি আবার, ভর একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, মানে ভৌত রাশি। মানে এই যে ভর, তার দৈর্ঘ্য, এই নানাবিধ মানে যে টার্মগুলো আমি ইউজ করবো পরবর্তী সময়, এগুলো তোমরা নিশ্চয়ই জানো, বাট এগুলো সম্পর্কেও আমি ডিটেলে আলোচনা করার চেষ্টা করব, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়, ঠিক আছে? একদম আমরা বেসিক থেকে শিখবো। আর প্রথমে একটা কথা বলে রাখি, এই যে চ্যাপ্টারটা তুমি পড়ছো, এটা কিন্তু ফিজিক্সের ABCD, মানে যেরকম তোমরা ABCD পড়ো প্রথমে, যে কোনো ওয়ার্ড লেখার আগে ABCD শিখতে হয়, এই চ্যাপ্টারটা ঠিক সেরকম, ঠিক আছে? ফিজিক্সের ABCD। সো এই চ্যাপ্টারটা কিন্তু খুবই মানে গুরুত্বপূর্ণ সহকারে পড়তে হবে, না বুঝতে পারলে কিন্তু পরবর্তী চ্যাপ্টারগুলো পড়তে মানে অসুবিধা হবে আর কি, ঠিক আছে? সো ভালো করে বোঝো, প্রত্যেকটা জিনিস আমি এক্সপ্লেন করবো। এই ভর কাকে বলে, মানে ভরটা কি, মানে কি ভর খায় না গায়ে মাখে না কি, হ্যান ত্যান, সব কিছু আমরা শিখবো, চাপ নেই। সো এই যে পদার্থটা আমি ধরলাম, যে কোনো ম্যাটার, মানে ধরো এই যে ফোনটা, আমার কাছে যে ফোন রয়েছে, যে ফোনটা কিন্তু মানে তুমি হাতে নিলে পরে এটা কিছু ভার অনুভব হয়, হাতে নিলে পরে একটা ফিল হয় যে আমি কিছু একটা ধরেছি। তার মানে এই যে কিছু একটা ভার অনুভব হচ্ছে, ভর, সেটাকে আমরা মানে রিপ্রেজেন্ট করছি কি ভর দিয়ে, যে ভাই এর কিছু একটা ভর রয়েছে। সো পদার্থের কি ভর আছে, তার ফলে কিসে কিছুটা জায়গা দখল করে থাকে। সিম্পল ব্যাপার ভাই, তুমি যেখানে রাখবে ওর যেরকম আয়তন রয়েছে, সেই পরিমাণ সে জায়গা সে দখল করে নেবে, বুঝতে পারলে? যেরকম ধরো ধরো একটা বালতির মধ্যে তুমি জল নিয়েছো, তাহলে জলটা কি বালতির ভেতরে কিছুটা জায়গা দখল করে রেখে দিয়েছে। তার মানে একটা জিনিস তুমি বুঝতে পারছো এখানটায়, তাহলে এই যে পদার্থ কিন্তু অনেক রূপে পাওয়া যেতে পারে। এখান থেকে তুমি বুঝে গেছো অলরেডি, শুধুমাত্র কঠিন হবে বা তরল হবে মানে এরকম কিন্তু নয়, পদার্থের কিন্তু অনেক রূপ রয়েছে। কী কী হতে পারে? সলিড হতে পারে,
মানে কঠিন, লিকুইড হতে পারে মানে তরল, অ্যান্ড গ্যাসিয়াস হতে পারে। বুঝতে পারলে? তো সলিড যেরকম একটা সিম্পল একটা উদাহরণ দিয়ে বলি আমি, যেরকম ধরো আইস, এটাকে তুমি গলাও হয়ে যাবে ওয়াটার, এটাকে তুমি আরও টেম্পারেচার বাড়াও সেটা উৎপন্ন হয়ে যাবে ভেপার, মানে গ্যাস উৎপন্ন হয়ে যাবে, রাইট? ভেপার উৎপন্ন করে দেবে, সেটা গ্যাস। তাহলে পরে দেখো সলিড মানে একটা মানে জলের তুমি ওয়াটার আইস মানে সলিড স্টেট পাও, লিকুইড স্টেট পাও, গ্যাসের স্টেট পাও। আমি একটা এরকম এক্সাম্পলই কনসিডার করলাম, বা আদার এক্সাম্পল তুমি নিতেই পারো, সে অসুবিধা নেই। ঠিক আছে, এরা কিন্তু সবাই ম্যাটার। ক্লিয়ার হয়েছে? ওকে, বাট এইখানে আমি যে এক্সাম্পলটা কনসিডার করেছি, এইখানে এই জল বলো, আইস বলো বা গ্যাস বলো, মানে ভেপার, এদের যে অ্যাটম এবং মলিকুল সেটা হাইড্রোজেন এবং অক্সিজেন, তার কম্বিনেশনেই তৈরি হয়ে গেছে। ওকে, আদারওয়াইজ তুমি অন্য এক্সাম্পল কনসিডার করতে পারো, যেরকম সলিড তুমি ধরো তুমি লোহা, লিকুইড তুমি ধরো তেল, গ্যাস তুমি ধরো বায়ু, বা তুমি নাইট্রোজেন গ্যাস বলতে পারো, নানাবিধ গ্যাসে তুমি বলতে পারো। ঠিক আছে, তাতে কোনো অসুবিধা নেই। ওকে, আচ্ছা, এইবার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে দেখো, এই যে পদার্থ কিছু কিছু পদার্থ রয়েছে যেগুলো প্রতিনিয়ত পরিবর্তন হতে থাকে, আবার কিছু কিছু রয়েছে যাদের কোনো পরিবর্তন হয় না, একই রকম থেকে যায়। আছে এরকম অনেক পদার্থ। সো এইখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি, এই যে পরিবর্তন হয়, হ্যাঁ, তার ফলে কী হয় বলো তো, তাদের এনার্জি ট্রান্সফার হয়। তাহলে এনার্জি ট্রান্সফার, এনার্জিটা কী ভাই? এনার্জি মানে এই যে ধরো আমি পেনটা ধরে আছি, পেনটা দিয়ে লিখছি, আমি পেনটা দিয়ে লিখছি, লেখার সামর্থ্য আছে আমার, তারপর আমার কিছু এনার্জি রয়েছে, শক্তি আছে, আমি লিখতে পারছি মানে আমার কিছু শক্তি আছে, মানে আমি একটা কাজ করছি, রাইট? একটা কাজ করছি, তাহলে কার্য করার যদি সামর্থ্য থাকে তার এনার্জি রয়েছে। আমার কার্য করার সামর্থ্য আছে, আমার এনার্জি রয়েছে। আমি পেনটাকে এখান থেকে ধরে নিয়ে তুলে আমি কিছুটা দূরত্বে রাখলাম, তার মানে কি, এই যে ধরে নিয়ে তুললাম, তুলে কিছুটা দূরত্বে রাখলাম, মানে এই যে কার্য করলাম, কিছুটা পরে কার্য করলাম, যার ফলে কি পেনটার কিছুটা ডিসপ্লেসমেন্ট হলো, সরণ হলো কিছুটা। তাহলে এই যে কার্য করার যে সামর্থ্য, তাকেই বলা হয় শক্তি। ঠিক আছে, তাহলে শক্তি কাকে বলে আমরা আরও ভালো করে পরবর্তী একটা চ্যাপ্টারতে শিখবো, ওয়ার্ক পাওয়ার এনার্জি, সেখানে শিখবো, আবার চাপ নেই। জাস্ট এখানে ইন্ট্রোডাকশন দিচ্ছি আমি কিছু। সো শক্তি কি? শক্তি বা এনার্জি কার্য করার সামর্থ্যকে বলা হয়, কার্য করার সামর্থ্যকে আমরা এনার্জি বলি, শক্তি বলে। ওকে, আমরা পরবর্তীকালে দেখব যে যে কার্য আর যে শক্তি এরা অভিন্ন নয়, মানে ভিন্ন নয়, সরি, এরা একই, সেম, মানে এর ডাইমেনশন সেম, এর ইউনিট সেম। বুঝতে পারলে? আমরা দেখবো এগুলো, চাপ নেই। তাহলে কার্য করার সামর্থ্যকে শক্তি বলি আমরা। এবার শক্তি বলতে কি, মানে শক্তির সৃষ্টিও হয় না, ধ্বংস হয় না, এটাকে বলে শক্তির সংরক্ষণ সূত্র। তাহলে শক্তির সংরক্ষণ সূত্র কি? শক্তিকে ধ্বংস করাও যায় না এবং শক্তিকে সৃষ্টি করাও যায় না, এটাকে বলা হয় শক্তির সংরক্ষণ সূত্র। ঠিক আছে, শক্তির সংরক্ষণ সূত্র, কনজারভেশন ল অফ এনার্জি। ওকে, লিখছি, ঠিক আছে। সো সেটা কি বলছে? শক্তিকে সৃষ্টিও করা যায় না, এগুলো তোমরা সব বইতে পেয়ে যাবে, চাপ নেই। শক্তিকে সৃষ্টিও করা যায় না, ও ধ্বংস করাও যায় না। ওকে, ক্লিয়ার হয়েছে? এটা হচ্ছে তোমার শক্তির সংরক্ষণ সূত্র। তাহলে শক্তির কি হয়? শুধুমাত্র ট্রান্সফার হতে পারে শক্তি একটা শক্তি থেকে অন্য শক্তিতে ট্রান্সফার হতে পারে। যেরকম ধরো এই যে আমি হাতে তালি মারলাম, তার মানে কি, দেখো আমি হাতে কিন্তু একটা মানে
আমার হাতটা কি একটা জায়গা থেকে একটা জায়গাতে নিয়ে আসলাম, মানে একটা যান্ত্রিক শক্তি দিলাম, কাইনেটিক এনার্জি দিলাম, রাইট? মুভ করাচ্ছে আমি, ভেলোসিটি লাগছে, কাইনেটিক এনার্জি দিলাম, সেখান থেকে দেখো যখন হাতে হাত লাগছে একটা শব্দ উৎপন্ন হচ্ছে, রাইট? তাহলে কাইনেটিক এনার্জিটা কি হলো, সাউন্ড এনার্জিতে কনভার্ট হয়ে গেল। আবার এই হাতের এখানে কিছুটা গরম হয়ে যাচ্ছে, তার মানে হিট শক্তিতেও কনভার্ট হচ্ছে। তার মানে শক্তি অ্যাকচুয়ালি ক ধরনের হয়ে থাকে? শক্তি হয়ে থাকে 8 ধরনের। সো কী কী একটু জানতে হবে এগুলো। দেখো, ফার্স্ট মেকানিক্যাল এনার্জি, মানে যান্ত্রিক শক্তি, রাইট? মেকানিক্যাল এনার্জি, যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি মেনলি দুটো হয়, মানে এর ভেতরে রয়েছে, আমরা পরবর্তী চ্যাপ্টারে শিখবো ওই ওয়ার্ক পাওয়ার এনার্জিতে, যে এনার্জি যেখানে রয়েছে এই চ্যাপ্টারটা, সেখানে আমরা শিখবো যে মেকানিক্যাল এনার্জিটা কী হয়, এটা কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জির কম্বিনেশন ফর্ম, মানে সামেশনটাকে বলে থাকি আমরা মেকানিক্যাল এনার্জি বা টোটাল এনার্জি, রাইট? সো কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি। ক্লিয়ার হয়েছে? কাইনেটিক মানে গতিশক্তি আর পোটেনশিয়াল মানে স্থিতিশক্তি। তোমরা নিশ্চয়ই পড়েছো, 9-এ পড়েছো নিশ্চয়ই এগুলো। ওকে, 2 নম্বরটা কি? 2 নম্বর হচ্ছে তোমরা ধরো তাপ শক্তি, ধরো মানে হিট এনার্জি, ওকে। তারপরে তুমি নাও আলোক শক্তি বলতে পারো, লাইট এনার্জি, আলোক শক্তি, ওকে। কোনটা কোথায় পড়বো তাও বলে দেবো আমরা, লাইট এনার্জি, চাপ নেই। 4 নম্বরে চলে আসো, সাউন্ড এনার্জি বলো, শব্দ শক্তি, সাউন্ড এনার্জি, ওকে। 5 নম্বর ইলেকট্রিক্যাল এনার্জি, তড়িৎ শক্তি, ইলেকট্রিক্যাল এনার্জি। 6 নম্বর চলে আসো কেমিক্যাল এনার্জি, রাসায়নিক শক্তি, যেটা তোমরা কেমিস্ট্রিতে পড়বে। 7 নম্বরে চলে আসো তুমি ম্যাগনেটিক এনার্জি, অনেক সময় আমরা ইলেকট্রিক্যাল আর ম্যাগনেটিকটাকে একসাথে বলি আমরা ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি, অনেক সময় একসাথে বলে থাকি, সুতরাং 7 ধরনের হয়ে থাকে এরকম বলতে পারবো আমরা, ঠিক আছে? সো 8 নম্বরটা কি দেখো, সাউন্ড হয়ে গেছে, অ্যাটমিক এনার্জি, রাইট? অ্যাটমিক এনার্জি, ওকে। তাহলে এগুলো আমরা আস্তে আস্তে সবই পড়বো। এবার আমি বলি ক্লাস 11-এ আমরা কী কী পড়বো, যেগুলো আমরা ক্লাস 11-এ পড়বো সেগুলোকে আমি টিক দেবো, ওকে। দেখো, এই মেকানিক্যাল এনার্জি আমরা ক্লাস 11-এ পড়বো, মানে পুরো হোল সিলেবাসের মধ্যে আমরা পেয়ে যাবো, মানে এই ফার্স্ট সেমিস্টারে আমরা পেয়ে যাবো। মেকানিক্যাল এনার্জি মানে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি আমরা এই সেমিস্টারেই পাবো, চাপ নেই। আর হিট এনার্জি আমরা এখানেই পড়বো, মানে 11-এই পড়বো, এটা তোমরা পাবে সেকেন্ড সেমিস্টারে, ঠিক আছে? আলোক শক্তি তোমার এইচএসে পড়বে, এটা এইচএসে পড়বে। লাইট এনার্জি বিশাল বড় একটা চ্যাপ্টার, তোমরা অলরেডি মাধ্যমিকে পড়েছো, রাইট? মাধ্যমিকে যেগুলো পড়েছো সেগুলো তোমরা এইচএসে গিয়ে পড়বে, একটু বেশি করে পড়বে আর কি। আর 9-এ যেগুলো তোমরা পড়েছো সেগুলো 11-এ পড়বে, একটু বেশি করে পড়বে। সাউন্ড এনার্জি পড়বো আমরা এখানটায়, এটা একদম পুরো লাস্ট চ্যাপ্টার, ঠিক আছে? সো সেকেন্ড সেমিস্টারে হবে এটা আমাদের। ইলেকট্রিক্যাল এনার্জি মানে তড়িৎ শক্তি, এটাকে বললাম আমরা এইচএসে পড়বো, এটা প্রথমের দিকেই রয়েছে, পুরো এইচএসে প্রথমে। আর কেমিক্যাল এনার্জি, এটা বলতে পারো দিস ইজ ফর কেমিস্ট্রি, রাইট? এটা কেমিস্ট্রির জন্য, ওকে। আর ম্যাগনেটিক এনার্জি তোমার এইচএসে পড়বে। অ্যাটমিক এনার্জি এটা আমরা এইচএসেই পড়বো। তাহলে আমরা মেনলি
এই 3 ধরনের শক্তি আমরা এখানে পড়ব, ঠিক আছে? এক মেকানিক্যাল এনার্জি, এক হিট এনার্জি, একটা সাউন্ড এনার্জি। তাহলে এই 3টে নিয়েই আমাদের এই 11 চ্যাপ্টার শেষ হয়ে যাবে। ওকে, এবং তার ভিতরে আরও কিছু রয়েছে, কারণ তোমরা এখানে 11 পড়ছো। 11টা তোমার কি মানে মিক্সার অফ ফিজিক্স, মানে এখানে অনেক ধরনের ফিজিক্স রয়েছে। তুমি মোশন পড়বে, এনার্জি পড়বে, নানাবিধ জিনিস এখানে পড়বো আমরা, ঠিক আছে? সো আস্তে আস্তে শিখবো, চাপ নেই। জিনিসগুলো ক্লিয়ার হয়েছে? ওকে, এইবার তাহলে শক্তির একটা তুমি সংরক্ষণ সূত্র পেলে, বলে শক্তিকে সৃষ্টি করা যায় না, ধ্বংস করা যায় না। এরকম দেখো ম্যাটার রয়েছে, ম্যাটার থাকলে তার কি মাস থাকবে, মানে ভর। ম্যাটার মানে তার মাস রয়েছে, রাইট? ভর, যে কোনো পদার্থেরই একটা ভর, নির্দিষ্ট ভর থাকে। সেই ভরটা দিয়ে তার আমি বলতে পারি যে এটা কতটা ভারী, ঠিক আছে? এটাকে আমি তুলতে পারবো কি পারবো না। এই যে ফিলিংসগুলোকে নিয়ে আসতে হবে। ফিজিক্স পড়তে গেলে কি ফিল করতে হবে, রাইট? সো এই যে ফোনটাকে আমি তুলছি, সাপোজ এই যে ফোনটাকে তুলছি, কতটা ভাল লাগছে, মানে কতটা কষ্ট হচ্ছে, মেনলি কষ্ট, তাই না? এই ফোনটার ওজন যদি সাপোজ 100 কেজি হয়, তাহলে নিশ্চয়ই আমি এত সহজে তুলতে পারতাম না ভাই আমি, তাই না? 100 কেজি নেহাত কম নয়, তুলতে পারতাম না আমি। তাহলে কতটা কষ্ট, সেটাই কি মাস রিপ্রেজেন্ট করছে, বুঝতে পারলে? তাহলে পদার্থকে মানে কতটা তুলতে বা নাড়াচাড়া করতে কত কষ্ট হবে, সেটা কি মাস দিয়ে আমরা বলতে পারি, ঠিক আছে? মাস একটা ভৌত রাশি, ফিজিক্যাল কোয়ান্টিটি, ঠিক আছে? যেটা তার মানে কষ্ট কতখানি হয় তুলতে হয়, সেটা মেজার করে, ঠিক আছে? সে মাস থেকে আমরা বলতে পারবো যে হ্যাঁ ভাই ঠিক আছে, এর ওজন এত, মানে এর ভর এত গ্রাম, এর ভর এত কেজি, ঠিক আছে, ফাইন। এই মাসেরও কিন্তু একটা সংরক্ষণ সূত্র রয়েছে, মানে কি মাস মানে ভরকে সৃষ্টিও করা যায় না, ধ্বংস করা যায় না। একই রকম ভরও মানে সৃষ্টি করা যায় না, ধ্বংসও করা যায় না। ফাইন, বুঝলাম। এইবার পরবর্তী সময়ে ফেমাস সায়েন্টিস্ট সবাই তোমরা জানো, আইনস্টাইন এসে একটা সূত্র দিল। আইনস্টাইন মাস ইকুইভ্যালেন্ট ল, মাস এনার্জি ইকুইভ্যালেন্ট ল, এনার্জি ইকুইভ্যালেন্ট, মানে তিনি এসে বললেন ভাই মাস মানে ভর আর শক্তি এরা আলাদা কিছুই না, এরা একই জিনিস। দেখো ইকুইভ্যালেন্ট মানে কি, সমতুল্য, বুঝতে পারলে? মানে যেরকম ইন্ডিভিজুয়াল দুটো ল ছিল, একটা মাসের জন্য কনজারভেশন ল ছিল, যেটাকে বলছিলাম আমরা মাস সৃষ্টি করা যায় না, ধ্বংস করা যায় না। একরকমভাবে আমরা এনার্জির জন্য বলছিলাম। কিন্তু আইনস্টাইন এসে বললেন ধুর, মাস আর এনার্জি এরকম আলাদা কোনো সূত্র আছে নাকি? তাই এটা দুজনে একই, মানে মাস আর এনার্জি সমতুল্য। মানে কি মাস এনার্জিতে কনভার্ট হতে পারে, এনার্জি মাসে কনভার্ট হতে পারে। এই সূত্রটা তিনি দিলেন, ফেমাস ইকুয়েশন ইকুয়াল টু এমসি স্কোয়ার। তোমরা নিশ্চয়ই দেখেছো, রাইট? ইকুয়াল টু এমসি স্কোয়ার, মাস এনার্জি ইকুইভ্যালেন্ট ল। সিটা কি এখানে সব কিছু বলে দিই আমি, কি কোনটা কি। এই ইটা হচ্ছে তোমার এনার্জি অফ দ্য পার্টিকেল বা সিস্টেম, এমটা তোমার মাস অফ দ্য বডি, মাস অফ দ্য বডি অফ আ পার্টিকেল, রাইট? আর এই যে এখানে তুমি সি লিখেছো, এই সিটা তোমার লাইটের স্পিড অফ লাইট ইন ফ্রি স্পেস। জানো কি হয় এটা? তোমার স্পিড অফ লাইট ইন ভ্যাকিউম বা ফ্রি স্পেস। এই কথাটা ইম্পর্টেন্ট আবার, ঠিক আছে? এগুলো আমরা আস্তে আস্তে অনেক শিখবো, চাপ নেই। সেটাকে আমরা সি দিয়ে রিপ্রেজেন্ট করি, তার ভ্যালু হয়ে থাকে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। মানে 1 সেকেন্ডে 3 × 10⁸ মিটার চলে যাবে লাইটের স্পিড। ইউনিভার্সের স্পিডও বলা হয়ে থাকে এটাকে, মানে আমাদের ইউনিভার্সের সবচাইতে ম্যাক্সিমাম স্পিড হচ্ছে তোমার লাইটের স্পিড। মানে কোনো মাসলেস পার্টিকেলের ক্ষেত্রে যে স্পিড পাওয়া যায় সেটাই তোমার লাইটের স্পিড। এই যে আমরা লাইট বলছি, মানে এটাই ফোটন। তোমরা পরবর্তীকালে শিখবে এইচএসে গিয়ে, লাইট একটা পার্টিকেল, সেই পার্টিকেলটাকে আইনস্টাইন নাম দেন ফোটন, ঠিক আছে? যার স্পিড হয় 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এবং যার রেস্ট মাস 0, মানে স্থির ভর। মানে তাকে মানে এই লাইট, এই যে আমাদের ঘরে এত লাইট,
আমি যদি একটা লাইট ফোটন পার্টিকেল ধরে দাঁড় করে রাখি এখানটায়, তার যদি মাস মেজার করি সেটা 0 হবে, ঠিক আছে। বাট রিলেটিভিস্টিক তার মাস রয়েছে। আমি অত মানে হাইলি ভেতরের দিকে যাচ্ছি না আমি, ঠিক আছে। সো দেখো এই যে রিলেশনটা, এখানে যদি তুমি সি এর মানটা 1 পুট করো, বা সি এর মান তুমি জানো, পুট করে দাও তুমি সি এর মান, তাহলে তুই মাস জানলে পরে তুমি এখান থেকে এনার্জি ক্যালকুলেট করতে পারবে, রাইট। সুতরাং মাস জানলে তুমি এনার্জি ক্যালকুলেট করতে পারবে। সিমিলারলি যদি তুমি এনার্জি জানো, তাহলে সেখান থেকে তুমি মাস ক্যালকুলেট করতে পারবে, তাই না। তাহলে মাস এনার্জি কি ইকুইভ্যালেন্ট হয়ে গেল, তার মানে কি মাস এনার্জিতে কনভার্ট হতে পারে, ভাইস ভার্সা এনার্জি মাসে কনভার্ট হতে পারে। এবার ভাই কোথায় এরকম উদাহরণ পাওয়া যেতে পারে, আমি দিচ্ছি একটা উদাহরণ, তোমাদের বইতে হয়তো এখন পাবে না, এই চ্যাপ্টার পরে হয়তো কোনো সময় পাবে। আমি একটা এক্সাম্পল বলে দিই, দুটো এক্সাম্পল বলে দিই। দেখো তোমরা নিশ্চয়ই হয়তো এখনও জানো না, মানে জানবে, এগুলো আস্তে আস্তে জানবে। ধরো এই যে মাস এনার্জিতে কনভার্ট হচ্ছে, তোমরা আস্তে আস্তে পরবর্তীকালে শিখবে, রিলেটিভিটি শিখবে তোমরা। জাস্ট আমি একটা এক্সাম্পল দিচ্ছি, রিলেটিভিটি নাম হয়তো শুনেছো তোমরা, আইনস্টাইনের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, জেনারেল থিওরি অফ রিলেটিভিটি। সো স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে দেখবে একটা সূত্র আছে, মাস হচ্ছে তোমার যদি মুভ করে এরকম m0 ডিভাইডেড বাই √1 মাইনাস v²/c²। এগুলো মানে তো বলার নয়, জাস্ট আমি তোমাদের নলেজের জন্য বলছি। এই মাসটা মানে কোনো একটা পার্টিকেল যদি, এটা তার রেস্ট মাস, এটা তার মুভিং মাস, যদি ভি ভেলোসিটিতে যদি মুভ করে তার মাস কিন্তু ইনক্রিজ করে, কারণ নিচের টার্মটা যদি 1/this টার্ম তুমি করো, তাহলে দেখবে তুমি এটা মোর দ্যান 1 হবে, গ্রেটার দ্যান 1 হবে, তাহলে কি এমটা ইনক্রিজ করবে, রাইট। তাহলে মাসকে যদি ভেলোসিটিতে ছোড়া হয়, একটা হাই ভেলোসিটি যদি ছোড়া হয়, তাহলে কি মাসটা ভ্যালু বাড়তে থাকে, মানে মাসটা ইনক্রিজ করতে থাকে, ঠিক আছে, ফাইন, অসুবিধা নেই, আমার দরকার নেই এটা। এইবার ওই মাসটাকে যদি তুমি লাইটের স্পিডে ছোড়ো, তাহলে সেই মাসটা আর মাস থাকে না, সেটা এনার্জিতে কনভার্ট হয়ে যায়, সেটা এনার্জিতে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে। আর একটু ডিটেলে বলি আমি, মানে অন্য একটা এক্সাম্পল দিয়ে বলি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। যেরকম ধরো তাহলে মাস এনার্জিতে কনভার্সন, আমি সেটা দেখাচ্ছি, রাইট। সেই এক্সাম্পলটা মানে সেটা বলার চেষ্টা করছি একটা এক্সাম্পল দিয়ে। এইটা তুমি পাবে নিউক্লিয়াসের মধ্যে। তোমরা নিশ্চয়ই নিউক্লিয়াস সম্পর্কে আপাতত জানো অল্প, কারণ মাধ্যমিকে ছিল। নিউক্লিয়াসের ভিতরে কী থাকে বলো তো, নিউট্রন থাকে, প্রোটন থাকে, রাইট। তোমরা পড়েছো অলরেডি, এটা তোমাদের পড়ানো হয়েছে। কে কে বলতে পারবে অবশ্যই কমেন্ট করে জানাবে। আচ্ছা দেখো, ধরো এই এই মানে সবুজ কালারটাকে সাপোজ আমি বলছি প্রোটন, আর এই ব্যাটাটাকে বলছি আমি সাপোজ নিউটন, রাইট। দেখা গেছে এখানে ধরো প্রোটন সংখ্যা, নিউটন সংখ্যা রয়েছে, সবার তুমি ভর তুমি মানে মেজার করলে, কারণ প্রোটনের ভর তুমি জানো, নিউটনের ভর তুমি জানো। এখানে তুমি জেনে গেছো যে প্রোটন সংখ্যা কতগুলো রয়েছে, নিউটন সংখ্যা কতগুলো রয়েছে। সাপোজ প্রোটন সংখ্যা রয়েছে জেডখানা, তাহলে প্রত্যেকটা প্রোটনের মাস এমপি, তাহলে জেডখানা প্রোটনের মাস কত হবে, এত হবে। সাপোজ নিউটন রয়েছে এনখানা, প্রত্যেকটা নিউটনের মাস সাপোজ এন, তাহলে এতখানি হওয়া দরকার পুরো নিউক্লিয়াসটার মাস। সিম্পল জিনিস, তাই তো। কিন্তু এক্সপেরিমেন্টালি যেটা মেজার করে পাওয়া যায়, এর মাসটা কিছুটা কম পাওয়া যায়। এর মাসটা কিছুটা, এই যে এই যার মাস পাচ্ছ তুমি, তার থেকে কিছুটা কম পাওয়া যায়। এইটা হচ্ছে তোমার এক্সপেরিমেন্টাল মাস, মেজারেবল মাস, আর এটা তোমার থিওরিটিক্যাল মাস, ওকে। তাহলে এই যে মাসের কিছুটা তুমি চেঞ্জ পাচ্ছ, এটাকে বলে থাকি আমরা ইফেক্টিভ মাস, বা তোমরা বাংলায় পড়েছো ভর ত্রুটি, রাইট, ইফেক্টিভ মাস। তাহলে দেখো প্রোটন নিউটন রয়েছে, কিন্তু এক্সপেরিমেন্টে যখন আমরা মাস মেজার করলাম, তখন দেখতে যে কিছুটা মাস কম রয়েছে। তাহলে ভাই মাস কোথায় গেল, কোথাও হয়ে গেল। একটু হয়তো শিখলাম যে মাস সৃষ্টি হতে পারে না, ধ্বংস হতে পারে না, তাহলে এখানে কোথাও হয়ে গেল। এইখানে ইন্টারেস্টিং ব্যাপারটা চলে আসে। এই যে দেখো নিউটন আর প্রোটন, বা প্রোটন নিউটন, ঠিক আছে, এদের মধ্যে কিন্তু একটা ফোর্স কাজ করছে, এরা একটা সূত্রে বেঁধে আছে, রাইট। সেই ফোর্সটা কি, নিউক্লিয়ার ফোর্স। এদের মধ্যে একটা কিন্তু ফোর্স রয়েছে। তাহলে এই যে প্রোটন বা প্রোটন নিউটন, তারা যে একটা সূত্রে বেঁধে আছে, এই এনার্জিটাকে বলে থাকি আমরা বাইন্ডিং এনার্জি।
বন্ধন শক্তি বাবা, তাই না? বাইন্ডিং এনার্জি মানে বন্ধন শক্তি, তার মানে কি এই যে মাসটা কি হয়ে গেছে বলতো, বন্ধন শক্তিতে কনভার্ট হয়ে গেছে। বুঝতে পারলে কথাটা? তাহলে দুটো প্রোটন বা দুটো নিউটন বা প্রোটন নিউটনের মধ্যে যে বাইন্ডিং এনার্জি, সেই এনার্জিটা কোথা থেকে পেয়েছে? এই যে মাসের কিছুটা ডিফেক্ট তুই পাচ্ছ, সেই মাসটা কি সেই এনার্জিতে কনভার্ট হয়ে গেছে। এটাকেই বলে থাকি আমরা মাস এনার্জি, সরি মানে বাইন্ডিং এনার্জি। তাহলে একটা এক্সাম্পল তুমি পেয়ে গেলে যে মাস এনার্জিতে কনভার্ট হয়ে গেল। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা তোমরা কিন্তু মাধ্যমিকে পড়েছিলে। হ্যাঁ, আমি কিন্তু একটা ওয়ান শট ভিডিও বানিয়েছিলাম, সেখানে কিন্তু বলেছিলাম। যাই হোক, এখন আরও ভালো করে আশা করি বুঝতে পারলে তোমরা। ওকে, নেক্সট আরেকটা এক্সাম্পল বলি। এটা তোমরা হয়তো এই এইচএসেও পড়বে না, গ্র্যাজুয়েশনে গিয়ে হয়তো শেষের দিকে পড়বে তোমরা। সেটা হচ্ছে তোমার কি পেয়ার প্রোডাকশন, বা হ্যাঁ পেয়ার প্রোডাকশন বলি, পেয়ার প্রোডাকশন। এগুলো বললে বলবে যা বাবা স্যার কি পড়াচ্ছে, সব উল্টো পাল্টা হাই লেভেলের জিনিস পড়িয়ে দিচ্ছে। না, জাস্ট তোমাদের নলেজের জন্য পড়াচ্ছি ভাই, এগুলো স্কিপ করা যাবে। যাদের ভালো লাগছে না জিনিসগুলো একটু কেটে দেবে, মানে স্কিপ করে পরের জিনিসগুলো দেখো তোমরা, ঠিক আছে? অসুবিধা নেই। আর যদি ইন্টারেস্ট থাকে, ফিজিক্স শেখার যদি ইন্টারেস্ট থাকে, তাহলে দেখতে পারো, অসুবিধা নেই। তো দেখো, মানে ধরো একটা হেভি নিউক্লিয়াস রয়েছে, এটা একটা হেভি নিউক্লিয়াস মানে একটা ভারী নিউক্লিয়াস। যখন এই নিউক্লিয়াসের পাশ দিয়ে যখন একটা না গামা রশ্মি মানে ফোটন যখন যায়, গামা রশ্মি যখন যায়, তখন দেখা যায় এই গামা রশ্মিটা দুটো পার্টিকেলে ভেঙে যায়, একটা ইলেকট্রন একটা পজিট্রনে ভেঙে যায়। পজিট্রনটা কি বলতো, ইলেকট্রনের অ্যান্টি পার্টিকেল, ইলেকট্রনের অ্যান্টি পার্টিকেল পজিট্রন। প্রোটন কিন্তু ইলেকট্রনের অ্যান্টি পার্টিকেল নেই, অনেকে কিন্তু এগুলো ভুল করে, প্রোটনকে বলে নাকি ইলেকট্রনের অ্যান্টি পার্টিকেল। না, প্রোটন ভাই আলাদা পার্টিকেল, ঠিক আছে? ইলেকট্রনের অ্যান্টি পার্টিকেল হচ্ছে তোমার কিন্তু পজিট্রন। আবার অনেকে বলে অ্যান্টি ইলেকট্রন, না অ্যান্টি ইলেকট্রন বলা হয় না, একটা স্পেসিফিক নাম দেওয়া হয়েছে, সায়েন্টিস্টের একটা স্পেসিফিক নাম দিচ্ছে, এটাকে বলেছে কি পজিট্রন। সো পজিট্রনটাই বলবে সবসময়, ঠিক আছে? সো কী হয়, যখন একটা গামা রশ্মি যখন একটা হেভি নিউক্লিয়াসের পাশ দিয়ে যখন যায়, সেই গামা রশ্মিটা কী করে, মানে এই এনার্জি, এটা কি এটা এনার্জি দেখো পার্টিকেলে ভেঙে গেল, মানে ম্যাটার উৎপন্ন করলো। বুঝতে পারলে? এনার্জি থেকে তাহলে ম্যাটারে কনভার্ট হয়ে গেল, ইলেকট্রন পজিট্রন উৎপন্ন করে। এবং ব্যাপারটা কী হয় দেখো, এখানে তো আরও ম্যাটার রয়েছে, ম্যাটারের সাথে কি এই পজিট্রন ভাই খুব আনস্টেবল, সে কী করে গিয়ে ইনস্ট্যান্ট আর একটা ইলেকট্রনকে খুঁজে নেয়, খুঁজে নিয়ে সে ইন্টারাকশন করে সে আবার কি গামা রশ্মি বের করে দেয়। বুঝতে পারলে? সো এইখানেই কিন্তু মানে এইভাবেই দেখো, এটাকে পেয়ার প্রোডাকশন কেন বলছি, কারণ একটা পেয়ার উৎপন্ন করলো, একটা মানে একটা পার্টিকেল একটা অ্যান্টি পার্টিকেল উৎপন্ন করলো, তার জন্য আমরা এটাকে বলছি পেয়ার প্রোডাকশন। পেয়ার মানে জোড়া, প্রোডাকশন মানে উৎপন্ন হওয়া, তাই এটাকে পেয়ার প্রোডাকশন বলছি। তার উদাহরণ তোমরা পেলে, মাস এনার্জি বা এনার্জি মাসের কনভার্সন কী করে হয় তার এক্সাম্পল। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। ওকে, নেক্সট আমরা এবার চলে আসবো ফিজিক্যাল কোয়ান্টিটির মেজারমেন্ট। ওকে, মেজারমেন্ট অফ ফিজিক্যাল কোয়ান্টিটি। সো নাও মেজারমেন্ট মানে ভৌত রাশির পরিমাপ, রাইট? ভৌত রাশির পরিমাপ, মেজারমেন্ট অফ ফিজিক্যাল কোয়ান্টিটি। ভৌত রাশি মানে ফিজিক্যাল কোয়ান্টিটি, রাইট? মেজারমেন্ট অফ ফিজিক্যাল কোয়ান্টিটি, একদম সিম্পল জিনিস, কিছুই নেই। মেজারমেন্ট মানে মাপা, তাই না? তাই তো। আর ফিজিক্যাল কোয়ান্টিটি কি, তাহলে এবার সেটা বোঝো। দেখো, সাধারণত এই যে আমরা মানে মানুষ একটা কিন্তু ডিটেক্টর, তাই না? কারণ আমাদের চোখ একটা ডিটেক্টর, কান একটা ডিটেক্টর, নাক একটা ডিটেক্টর, মুখ একটা ডিটেক্টর। কেমন হয় ডিটেক্টর? দেখো, চোখ দিয়ে আমরা কি কালার বলতে পারি, জিনিসটা কি সেটা বলতে পারি, আমরা মানে জিনিসটাকে ডিটেক্ট করতে পারছি আমরা, যে আচ্ছা কালারটা সবুজ কালার, কালারটা লাল কালার, তাহলে কালারটাকে ডিটেক্ট করতে পারছি আমরা, রাইট? নাক দিয়ে আমরা স্মেলটাকে ডিটেক্ট করতে পারছি আমরা, এই গন্ধ, এই একটা গন্ধ পাচ্ছি, ধরো একটা সুন্দর রান্না হয়েছে, ও সুন্দর মাংস দিয়ে কষানো মাংস, আহা হা, একটা সুন্দর গন্ধ পাচ্ছি আমরা, তাহলে কি এই যে স্মেল পাচ্ছি, একটা গন্ধ পাচ্ছি, সেটা একটা ডিটেক্টর।
তারপরে মাংসটা খাচ্ছি, বাহ স্বাদ হয়েছে, সুন্দর, টেস্টি, বিউটিফুল। তাই এই যে স্বাদ, তাহলে আমাদের জীব একটা ডিটেক্টর, রাইট? এই যে আমাদের ইন্দ্রিয়, এই ইন্দ্রিয়ের সাহায্যে আমরা কিন্তু মানে কোনো বস্তুর, যেরকম ধরো এই যে বললাম কালার, তারপরে এগুলো আমরা ডিটেক্ট করতে পারছি ঠিকই, বাট এগুলো কিন্তু মেজার করতে পারছি না। আমাকে যদি বলে স্বাদখানা, মানে যে মাংসটা খেলে স্বাদ হয়েছে, স্বাদের পরিমাণটা বলতো, আর কিন্তু বলতে পারবো না আমি। মানে 4 কেজি, 4 নিউটন, 4,000 জুল, কি বলবো ভাই, কিছুই বলতে পারবো না। তাহলে মেজার কিন্তু আমরা করতে পারি না। এই যে স্মেলটা কিন্তু, হ্যাঁ আমরা তীক্ষ্ণতা বলতে পারি, যে বাজে গন্ধ একটা, তাই সে তীক্ষ্ণ, প্রচুর পচা, ড্রেনের সব পাশ দিয়ে যাচ্ছে, প্রচুর প্রচুর পচা গন্ধ। আর তীক্ষ্ণতা মানে ইন্টেন্সিটি সেটা বলতে পারি, বাট মেজার করে বলতে পারবো না যে হ্যাঁ প্রপার ম্যাথমেটিক্যালি 550.6 ক্যালোরি বা 6 যাই না কত কি ইউনিট বলতে পারছি না আমরা, এতখানি আমি গন্ধ পেলাম, বলতে পারি না আমরা। তাহলে এগুলো কিন্তু ফিজিক্যাল কোয়ান্টিটি নয়। ফিজিক্যাল কোয়ান্টিটি কাদেরকে বলবো আমরা? যাদের মেজার করা যায়। যেসব কোয়ান্টিটিকে মেজার করা যায় ইন জেনারেল সেগুলোকে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি বলি। হ্যাঁ, এমন কিছু কোয়ান্টিটিদেরকেও ফিজিক্যাল কোয়ান্টিটি বলা হয়ে থাকে যাদের মেজার করা যায় না সেইভাবে, বাট সেগুলো না, মানে সেই কোয়ান্টিটি না জানলে অন্য যে ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো রয়েছে তাদেরকে মেজার করতে পারবে না। আমি আস্তে আস্তে সব বলবো, চাপ নেই। সো ইন জেনারেল যে ডেফিনেশন ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি, সেটা কি? যেসব কোয়ান্টিটিকে মেজার করা যেতে পারে তাদেরকে বলে থাকি আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? আশা করি বোঝাতে পারলাম। যেরকম ধরো এই যে একটা বই রয়েছে, বা একটা পেন রয়েছে, বা একটা খাতা রয়েছে, বা একটা মোবাইল রয়েছে, যাই না তুমি কেন, এই জিনিসগুলোর নির্দিষ্ট একটা দেখো আকার আমি দিয়েছি, এটা নির্দিষ্ট ভর আছে, এর একটা নির্দিষ্ট ভর আছে, এর একটা নির্দিষ্ট ভর আছে, এর একটা নির্দিষ্ট ভর আছে। তাহলে এদের যে এটা ভর রয়েছে, এবং সেই ভরটা আমি যদি দাঁড়িপাল্লায় দিয়ে দিই বলে দেবে এই বইটার ভর কতখানি, এই মোবাইলটার ভর কতখানি বলে দেবে। তাহলে এই যে ভর মানে মাস, রাইট? তাহলে মাস একটা কি ফিজিক্যাল কোয়ান্টিটি, মাস ইজ এ ফিজিক্যাল কোয়ান্টিটি, ফিজিক্যাল কোয়ান্টিটি। ওকে, তারপরে এর এরিয়া বলো, এর ভলিউম বলো, এর ডেনসিটি বলো, তাহলে ভলিউম, ডেনসিটি এগুলো কি সবই ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে ভলিউম বলো, ডেনসিটি বলো, সবই কিন্তু ফিজিক্যাল কোয়ান্টিটি। জিনিসটা বুঝতে পারছি আমি? ওকে, আরও এরকম অনেক রয়েছে। টেম্পারেচার বলতে পারো। তার মানে কি, কোনো একটা দেখো এই মাস, ধরো আমি এখান থেকে কিছুটা কেটে নিলাম, একটা কথার কথা বলছি, আমি এখান থেকে কিছুটা পরিমাণ কেটে নিলাম, আমি যদি কিছুটা কেটে দিলে মাসের মানে হ্রাস হলো, ডিক্রিজ হলো, তাহলে কতখানি ডিক্রিজ হলো, কী পরিমাণ ডিক্রিজ হলো, আমি কিন্তু ভ্যালুটা বলতে পারবো যে হ্যাঁ প্রথমে ভাই 5 গ্রাম ছিল, আমি সেখান থেকে 2 গ্রাম বাদ দিয়ে দিয়েছি, তাহলে কত করে থাকবে ভাই? 3 গ্রাম করে থাকবে। বুঝতে পারলি? এবার আমি আসবো আস্তে আস্তে, যে পাশে একটা সংখ্যা লিখলাম, তার পাশে একটা কিছু লিখলাম, কী জিনিসগুলো সমস্ত কিছু শিখবো আমরা। এগুলো তোমরা অলরেডি পড়েছো, বাট আমরা এখানে ডিটেলে শিখবো, যখন সব কিছু শিখবো, যাবে না, ঠিক আছে? এখানে কোনো মুখস্থ চলবে না, এখানে শুধু বোঝা চলবে। তাহলে আশা করি বুঝতে পেরেছো ফিজিক্যাল কোয়ান্টিটি কোনগুলো, যাদেরকে তুই মেজার করতে হবে, যেরকম মাস, ভলিউম, ডেনসিটি, ভেলোসিটি। হ্যাঁ, এই যখন ভেলোসিটি কথাটা বললাম, এই ভেলোসিটি বলতে গিয়ে একটা কথা বলতে হয় এবার। ভেলোসিটির ডেফিনেশন আমরা আস্তে আস্তে শিখবো, অলরেডি তোমরা হয়তো জানো। ভেলোসিটি বা বেগ কাকে বলে? মানে ভেলোসিটি বা বেগ মানে ভি ইকুয়াল টু, আমরা সাধারণত লিখে থাকি না, সরণ বাই সময়, এস বাই টি, রাইট? ডিসপ্লেসমেন্ট বাই টাইম, সময় সাপেক্ষে কী পরিমাণ সরণ হয়েছে সেটাকে বলে থাকি বেগ। অসুবিধা নেই, বেগ। এবার দেখো এই সরণ মানে কতখানি ডিসপ্লেসড হয়েছে, দূরত্ব, এখান থেকে এ পজিশন থেকে সে বি পজিশনে গেছে, এ থেকে সে বি পজিশনে গেছে, কতখানি দূরত্ব হয়েছে বললাম, এস পরিমাণ দূরত্ব হয়েছে। হ্যাঁ, এ পজিশন থেকে মানে এ স্টেশন থেকে বি স্টেশনে আসতে কতখানি সময় লেগেছে? টি সময় লেগেছে। তাহলে বেগ কত? তুমি বলো ভি ইকুয়াল টু এস বাই টি। ফাইন, কোনো ভুল নেই। তাহলে এস হচ্ছে তোমার একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, ভি মেজার করতে পারছি, কারণ টাইমটা মেজার করে আমরা ভিটাকে মেজার করতে পারছি, রাইট? তাহলে
ভিটা কিন্তু আমাদের ওটা ফিজিক্যাল কোয়ান্টিটি হয়ে দাঁড়ালো। ওকে, এইখানে যে টাইম কথাটা বললাম, দেখো এই যে টাইম কথাটা বললাম, টাইমটা কিন্তু ইন জেনারেলি মানে টাইমটা কিন্তু ফিজিক্যাল কোয়ান্টিটি হতে হবে, কারণ টাইমটা যদি তুমি না জানতে পারো, মানে টাইমটা যদি তুমি না মেজার করতে পারো, তাহলে কিন্তু বেগটাকে তুমি মেজার করতে পারবে না। ক্লিয়ার হয়েছে? তাই সময়ও কিন্তু একটা ফিজিক্যাল কোয়ান্টিটি। সো সময় তুমি না জানতে পারলে কিন্তু তুমি অনেক কিছু তুমি মেজার করতে পারবে না, যেমন তুমি ভেলোসিটি মেজার করতে পারবে না, অ্যাক্সেলারেশন মেজার করতে পারবে না, অনেক কিছু আস্তে আস্তে তোমরা শিখবে। সো টাইমটা কিন্তু একটা ফিজিক্যাল কোয়ান্টিটি। এইবার একটা কথা বলি, এই প্রথমে একটা বললাম না, আমি চোখ দিয়ে ধরো দেখছি, আমি আলো দেখছি, তুমি বলবে আলো কত পরিমাণ আলো, কী পরিমাণ আলো, তাহলে আলোটা কি ফিজিক্যাল কোয়ান্টিটি? দেখো এবার এখানে একটু বলি, লাইটটাকে তুমি কিন্তু মেজার করতে পারবে ইন টার্মস অফ ওয়েভলেন্থ, ইন টার্মস অফ ফ্রিকোয়েন্সি, বুঝতে পারলে? তাহলে এই যে ওয়েভলেন্থ, ফ্রিকোয়েন্সি মানে তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক, এগুলো একটা আবার ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে লাইট মানে ইনডিরেক্টলি আমরা বলতে পারি একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, বুঝতে পারলে? সো লাইট কিন্তু একটা ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে, তার কারণ কি, লাইটকে আমরা ওয়েভলেন্থ এবং ফ্রিকোয়েন্সি টার্মসে রিপ্রেজেন্ট করে থাকি সাধারণত। তাহলে ওয়েভলেন্থ একটা লেন্থ, দৈর্ঘ্য ফিজিক্যাল কোয়ান্টিটি, দৈর্ঘ্য এখনই দেখালাম দৈর্ঘ্য একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, স্মরণটা তো দৈর্ঘ্য রে বাবা। ওকে, আচ্ছা এইবার আমরা শিখব, এই যে প্রথমে একটা কথা লিখেছিলাম না যে 5 গ্রাম 3 গ্রাম, যে যেটা লিখে দিলাম গ্রাম, ওইটাকে বলে থাকবে একক। সো পরিমাপের একক, ইউনিটস অফ মেজারমেন্ট, পরিমাপের একক, বুঝতে পারছো তো? পরিমাপের একক, ইউনিট অফ মেজারমেন্ট। মানে ধরো তুমি দোকানে গেলে, দোকানে গিয়ে তুমি চাল কিনবে বা চিনি কিনবে বা চানাচুরি কিনতে গেছো, যাই কিনতে গেছো না কেন, তুমি সাপোজ তুমি চাল কিনতে গেছো দোকানে, চাল, খাওয়ার চাল বাবা, রাইস। ওকে, তাহলে তুমি দোকানে চাল কিনতে গেছো, তুমি তোমার বাবা বাড়ি থেকে বলে দিয়েছে ভাই 5 কিলো চাল নিয়ে আসতে, যে 5 কিলো কিন্তু বলে দিয়েছে, তুমি দোকানদারকে কি বলে 5 চাল দাও, সে কিন্তু বুঝতে পারবে না। তুমি দোকানদারকে 5 চাল দাও, সে বুঝতে পারবে না, সে তোমাকে লাঠি নিয়ে তাড়া করবে। 5 চাল দাও মানে আবার কি, 5 গ্রাম, 500 কি 5 কিলো, 5 কুইন্টাল, কি, তাই না? তাহলে একটা সংখ্যা তুমি বলে থেমে গেলে হবে না, দিস ইজ ইউর নাম্বার, রাইট? এই নাম্বারটা বলার পর একটা জিনিস তোমাকে অ্যাড করতে হবে, সেটাকে বলে ইউনিট। সাপোজ তুমি কি করে 5 কেজি, তাহলে দিস ইজ ইউর ইউনিট, মানে একক। তাহলে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি সেটাকে প্রপারলি রিপ্রেজেন্ট করতে গেলে তোমাকে কি বলতে হবে, সে ফিজিক্যাল কোয়ান্টিটির মান, ম্যাগনিটিউড বলতে হবে, এবং তার সাথে সেই ফিজিক্যাল কোয়ান্টিটির ইউনিট তোমাকে বলতে হবে। এবং প্রত্যেকটা ফিজিক্যাল কোয়ান্টিটির ডিফারেন্ট ইউনিট হয়ে থাকে, মানে ইউনিক ইউনিট হয়ে থাকে, ঠিক আছে? এই যেরকম তোমাকে বলেছে চাল আনতে বলেছে 5 কেজি, এটা কিন্তু একটা ভরের কথা বলছে, মাস। তাহলে মাস মানে এম ইকুয়াল টু কত, 5 কেজি, বুঝতে পারলে? তাহলে ভর মানে 5 কেজি চালের যে ভর সেটা কত, 5 কেজি। তাহলে যে ভর একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, তার ভ্যালুটা কতখানে দেখো 5, ইউনিটটা কি, কেজি। তাহলে এইখান থেকে আমরা প্রপার নলেজ পাচ্ছি যে ভাই আমাকে 5 কিলো চাল আনতে বলেছে, তাহলে দোকানদার বুঝে যাবে, একটা স্ট্যান্ডার্ড ভ্যালু তুমি বলে দিয়েছো যে 5 কেজি, ঠিক আছে? তাহলে কেজি মানে সে বুঝবে, আচ্ছা কেজি মানে 1 কেজির 5 গুণ, 1 কেজি মানে এতখানি চাল হয়, তাহলে তার 5 গুণ, তাহলে সেটাকে 5 বার দেবে, মানে দিয়ে 5 কেজি চাল হয়ে যাবে। তোমাদের বোঝানোর জন্য আমি একটু ভেঙে বললাম, বুঝতে পারলে? তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটিটাকে প্রপারলি রিপ্রেজেন্ট করতে গেলে তোমাকে কী কী জানতে হবে, তার নাম্বার জানতে হবে, সে ফিজিক্যাল কোয়ান্টিটির ম্যাগনিটিউড জানতে হবে, প্লাস তার ইউনিট জানতে হবে, একক, বুঝতে পারলে?
আচ্ছা, এইবার এই যে এককের কথা যখন বললাম একক ইউনিক হয়ে থাকে। যেরকম মাসের একক তুমি বললে 5 কেজি, তোমাকে বাড়ি থেকে বলে দিয়েছে যে 5 মিটার দড়ি নিয়ে আসিস, লেন্থ 5 মিটার না 10 মিটার ধরো, তাহলে 10 নাম্বার। বাট এই যে মিটার লিখলাম, মিটারটা কি দৈর্ঘ্যের ইউনিট, বুঝতে পারলে? এইবার তোমাকে যদি বলে যে তাহলে তুই কতখানি কি এনেছিস, m+l, এইটা কিন্তু কখনোই পসিবল নয়। কারণ এমটা কিন্তু দেখো কেজিতে রয়েছে, লেন্থটা কিন্তু রয়েছে মানে মিটারে, তাহলে দুটো ডিফারেন্ট ইউনিট। ডিফারেন্ট ইউনিটের কখনোই যোগ বা বিয়োগ পসিবল নয়। যোগ বা বিয়োগ কখনোই পসিবল নয়। যোগ বা বিয়োগ কখনোই পসিবল নয়, এইটা তুমি কখনোই বলতে পারো না। কারণ তুমি কি করে যোগ করবে বাবা? চালের সাথে কখনো তুমি দড়ি যোগ করতে পেরে মানে যোগ করো কখনো? জেনারেল ভাবো না কেন তুমি? তোমাকে 5 কেজি চাল আনতে বলেছে আর 10 মিটার দড়ি আনতে বলেছে, তুমি কখনো বলবে যে 15 মিটার আমি 15 কেজি মিটার কিছু সামথিং চাল দড়ি এনেছি? না, কখনোই সম্ভব নয় এটা। মানে এখান থেকে তুমি একটা জিনিস বুঝতে পারছো যে ডিফারেন্ট ইউনিট কখনোই যোগ বিয়োগ হতে পারে না। যোগ বিয়োগ তখনই পসিবল যখন সেম ইউনিট হবে। মানে এটা এরকম হতে পারতো যে চাল এনেছো 5 কেজি আর সাপোজ চিনি এনেছো 2 কেজি, তাহলে টোটাল কতখানি ভর তুমি এনেছো? তখন তুমি বলবে যে m+m', মানে 5 কেজি প্লাস 2 কেজি। কারণ এটা কেন পসিবল? কারণ দুজনেই কিন্তু সেম ইউনিট, সুতরাং 7 কেজি তুমি এনেছো। তুমি আবার এখানে বলতে পারো না যে 7 কেজি চাল এনেছো বা 7 কেজি চিনি এনেছো, তুমি কি বলবে? 7 কেজি মিক্সার অফ চাল এবং চিনি এনেছো। 7 কেজির মধ্যে কি চাল আর চিনি ইনক্লুড রয়েছে। চাল রয়েছে 5 কিলো মানে কেজি, কিলোগ্রাম, আর হচ্ছে তোমার সুগার মানে চিনি রয়েছে 2 কিলোগ্রাম, বুঝতে পারলে? তাহলে যোগ এবং বিয়োগ কিন্তু অনলি সেম ইউনিট এবং সেম ডাইমেনশনের হয়। ডাইমেনশন কি আসবো চাপ নেই। তাহলে বুঝতে পারলে এককের যে গুরুত্ব কতখানি। তাহলে একক ছাড়া কিন্তু কোনো কিছু পসিবল নয়। তুমি দোকানে গিয়ে 5 বললে দেবে না। হ্যাঁ, এখন হয়ে গেছে এরকম যে 500 চাল দাও, ঠিক আছে, এরকম হয়ে গেছে যে বুঝে যায় আর কি। 500 চাল দাও মানে 500 গ্রাম, তুমি 500 কেজি বলছো না, 500 গ্রাম। ও জানে, একটা নলেজ হয়ে গেছে 500 কেজি চাল কেউ নেবে না, বুঝতে পারলে? মানে হ্যাঁ, নেবে না তা নয়, সেটা বড় কথা নয়, বাট এটা ধারণা হয়ে গেছে যে 500 মানে 500 গ্রাম জানতে চেয়েছে। 200 চিনি দাও তো, 200 গ্রাম বলতে হয়, বাট প্রচলিত হয়ে গেছে। দোকানে গেলে পরে হয়তো 200 চিনি দাও বলে ফেলি আমরা, 200 চিনি দাও, বুঝে যায় 200 চিনি দেবো। মানে 200 কেজি চিনি চাইছি তা কিন্তু নয়, 200 গ্রাম চাইছি, সেটা তারা বুঝে যায়। মানে 100টাকে গ্রাম হিসেবে কনসিডার করা হয়। কারণ তোমরা নিশ্চয়ই ওগুলো পড়েছো, কিলো, হেক্টো, ডেকা, গ্রাম, ডেসি, সেন্টি, মিলি, তাই না? সেই হিসেবেই জিনিসগুলো সব হয়ে থাকে। ওকে, সো এইখানে যে ইউনিট বললাম, তাহলে ইউনিট নিয়ে এবার একটু বেশি চর্চা করা যাক। ওকে, সাধারণত আমাদের নেচারে 7খানা ফিজিক্যাল কোয়ান্টিটি রয়েছে, ফিজিক্যাল ফান্ডামেন্টাল, ঠিক আছে? এবং তাদের কম্বিনেশনে ইউনিভার্সে যত ফিজিক্যাল কোয়ান্টিটি আছে সব তৈরি হয়। তাহলে 7টা হচ্ছে তোমার ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি বা বেসিক, মানে বেসিস বলতে পারি আমরা, ঠিক আছে? সো ফান্ডামেন্টাল যে ফিজিক্যাল কোয়ান্টিটি সেগুলো কি, সেগুলো বলবো। তো প্রথমের দিকে কি হয়েছিল? প্রথমের দিকে 3টে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি নিয়ে বেশি চর্চা হয়েছিল। সেটা হচ্ছে তোমার দৈর্ঘ্য মানে লেন্থ, মাস অ্যান্ড টাইম, এই 3টে নিয়ে। মানে এই 3টে দিয়ে অনেক কিছু আমরা করতে পারি, কিন্তু পরবর্তী সময়ে যত আমরা আরও অ্যাডভান্স হয়েছে তো দেখেছি, যেরকম ধরো লাইট এনার্জি যখন তোমরা পড়বে, তারপরে ইলেকট্রিক্যাল এনার্জি, ম্যাগনেটিক এনার্জি বা অ্যাটমিক এনার্জি, ওইসব লেভেলে যখন তোমরা যাবে তখন দেখবে যে শুধুমাত্র এই যে লেন্থ, টাইম অ্যান্ড মাস, এই 3টে দিয়ে হচ্ছে না। সো আরও কিছু ফিজিক্যাল কোয়ান্টিটির প্রয়োজন হয়। সো সেগুলো আমি বলি কী কী রয়েছে। আচ্ছা, একটা ছক করে বলে দিলে তোমাদের বেশি সুবিধা হবে, রাইট? তাহলে এখানেই দেখিয়ে দিচ্ছি আপনি। আচ্ছা,
একটা কথা বলি, এই যে ফিজিক্যাল কোয়ান্টিটি বললাম, যে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি, রাইট? ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি দিয়ে যখন অন্য কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি তৈরি হচ্ছে, তাদেরকে বলে থাকি আমরা ডিরাইভড ইউনিট বা ডিরাইভড কোয়ান্টিটি। কারণ কি, ফান্ডামেন্টাল থেকে তৈরি হয়েছে, সো ফান্ডামেন্টাল ইউনিট, ফান্ডামেন্টাল ইউনিট, ওকে, অ্যান্ড ডিরাইভড ইউনিট, ফাইন, অসুবিধা নেই। যেরকম কি কি রয়েছে, লেন্থ, ফার্স্ট অফ অল লেন্থ 7খানায় লিখে দিচ্ছি আমি, মাস, তারপর সব কিছু ব্যাখ্যা করবো তাদের ইউনিট কি হয় না হয়, এগুলো কোয়ান্টিটি লিখে দিই, ঠিক আছে, ফিজিক্যাল ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। ওকে, সো মাস, লেন্থ, টাইম, ওকে। তোমার রয়েছে কারেন্ট রয়েছে, ইলেকট্রিক্যাল কারেন্ট, সিম্পল কারেন্ট বলতে পারি আমরা, টেম্পারেচার রয়েছে, ওকে, টেম্পারেচার, তোমার ওইটাকে কী বলে, টেম্পারেচার, তারপরে তোমার হচ্ছে গিয়ে ওই যে মোল, মানে পদার্থের পরিমাপ আর কি, ঠিক আছে, পদার্থের পরিমাপ, অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স, অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স, পদার্থের পরিমাপ আর কি। আর একটা তোমার রয়েছে ওই দীপন প্রাবল্য, মানে ইন্টেন্সিটি, লুমিনিয়াস ইন্টেন্সিটি, ঠিক আছে, ইন্টেন্সিটি। ক্লিয়ার হয়েছে? লেন্থ মানে দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎ প্রবাহ, ঠিক আছে, টেম্পারেচার মানে তাপমাত্রা, অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স মানে পদার্থের পরিমাপ, আর তোমার ইন্টেন্সিটি, লুমিনাস ইন্টেন্সিটি বা বাংলা এটাকে বলে আমরা দীপন প্রাবল্য, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? এই 7খানা হচ্ছে আমাদের ফিজিক্যাল কোয়ান্টিটি। এই 7খানা দিয়ে আমরা ইউনিভার্সের সমস্ত কিছু আমরা তৈরি করতে পারি, সমস্ত কিছুর ইউনিট বলতে পারবো আমরা। এই 7খানার কম্বিনেশন থেকেই আসবে সব কিছু, তাদের ডাইমেনশন বের করতে পারবো। ওকে, সো 7খানা সম্পর্কে আমাদেরকে জানতে হবে, তাদের ইউনিট কী হয়, তাদের ডাইমেনশন কী হয়, তাদেরকে কোন সিম্বল দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি, সেগুলো একটু দেখিয়ে দিই, তাহলে অনেকটা আমাদের হয়ে যাবে। সো দেখো, প্রথমত হচ্ছে কি ফিজিক্যাল কোয়ান্টিটি, আমি একটা টেবিল বানিয়ে দিই যাতে তোমাদের সুবিধা হবে। সো ফিজিক্যাল কোয়ান্টিটি, ফিজিক্যাল কোয়ান্টিটি, তাহলে এখানে ফিজিক্যাল কোয়ান্টিটির নামটা লিখে দেবো। সাপোজ এদের সিম্বল কী হয় সেটা দেখাই সিম্বল, রাইট, মানে কোন সিম্বল এদেরকে রিপ্রেজেন্ট করব, তাদের ইউনিট লিখি আমরা। আচ্ছা, ইউনিটের গল্পে একটা জিনিস বলবো, ইউনিট ক ধরনের হয় না হয় সেটা বলবো, এটা লিখে নিই, দিয়ে আমি আসছি, ঠিক আছে। এদের ডাইমেনশন কেমন হয় সেটাও একটু লিখে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। এখানে ইউনিটের সাথে আমি তার সিম্বলটা দিয়ে দেবো, ঠিক আছে, আর এখানে ডাইমেনশনটা লিখে দিই, ডাইমেনশন কি সেটাও বলবো, চাপ নেই। জাস্ট এটা লিখে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো, বোঝো, তাহলে প্রথমে যেটা বলি লেন্থ বলি, মানে দৈর্ঘ্য। এটাকে তোমরা অনেকে এল দিয়ে লেখো, অনেকে এক্স দিয়ে, ওয়াই দিয়ে, জি দিয়ে, যা খুশি, কোনো চাপ নাই। ওকে, কোনো সময় আমরা এক্স দিয়ে লিখে থাকি, হ্যাঁ, এক্স মিটার গেল, এস দিয়ে লেখা হয়ে থাকে, একটু আগে লিখেছিলাম এস দিয়ে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর দিয়ে লেখা হয়ে থাকে, রেডিয়াস আমরা আর দিয়ে লিখে থাকি। সো এগুলো পড়তে আস্তে আস্তে হয়ে যাবে, এগুলো চাপ নেই। সো লেন্থের ইউনিট কী হয় বলো তো?
এই যে একটা দড়ি কত মিটার, মিটার, রাইট। আমি এইখানে যা বলবো সব কি আন্তর্জাতিক একক বলবো, আমরা একককে ভাগ করবো, চাপ নেই, আমি আসবো। তো এখানে আমরা জাস্ট এসআই ইউনিট নিয়ে কিন্তু কথা বলবো। সুতরাং ইউনিট কি, ইন এসআই সিস্টেম, এসআই সিস্টেম, ওকে। সো এসআই ইউনিট নিয়ে এখানে আমরা আলোচনা করবো। সো এটা কি হবে, মিটার হবে, মিটার। এটাকে কী দিয়ে রিপ্রেজেন্ট করছি আমরা, এম দিয়ে রিপ্রেজেন্ট করছি, স্মল, অবশ্যই স্মল হবে। আর এর যদি ডাইমেনশন দেখি ক্যাপিটাল এল হবে। এবং ডাইমেনশন লেখার একটা স্টাইল সবসময় মনে রাখবে, এই থার্ড ব্র্যাকেট দেবে। থার্ড ব্র্যাকেট না দিলে কিন্তু হাফ নাম্বার কেটে দেবে। যদি এক নম্বর, মানে তোমাদের তো অবশ্য এমসিকিউ, কিন্তু জানা দরকার তোমাদের। সো ডাইমেনশন লিখতে গেলে সবসময় থার্ড ব্র্যাকেটের মধ্যে সেই ডাইমেনশনটাকে মানে বদ্ধ করে দেবে, ঠিক আছে। হয়তো বইতে থাকে না দেওয়া, বাট এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নেক্সট আমরা দেখব মাস। মাস সাধারণত আমরা মাস এম দিয়ে শুরু হয়, সো এম দিয়ে লিখে থাকি আমরা। এবার তুমি দেখো, আমি এম বলছি মানে তুমি এম লিখবে তার কোনো কথা নেই। তুমি আদার কোনো নাম দিয়েও দিতে, এক্স দিয়েও তুমি মাস বলতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। বাট এগুলো কি একটা স্ট্যান্ডার্ড, মানে যেরকম ধর এম দেখলেই মানে একটা মাইন্ডের মধ্যে একটা ইয়ে হবে যে হ্যাঁ এম মানে মাসকে তাহলে রিপ্রেজেন্ট করছে, এরকম একটা ব্যাপার মানে ভেতরে তৈরি হয়ে যায় আমাদের মধ্যে। এক্স দেখলে মনে হবে আচ্ছা লেন্থকে হয়তো বলতে চাইছে, টি দেখলে হয়তো মনে হবে টাইমকে হয়তো বলতে চাইছে। অবশ্য টি দিয়ে আবার অনেক সময় টেম্পারেচারকে রিপ্রেজেন্ট করে থাকি, মানে তোমাকে স্পেসিফিক মানে যে জিনিসটা বলছে তোমাকে স্পেসিফাই করে দিতে হবে যে ভাই টি মানে টেম্পারেচার আমি এখানে কনসিডার করেছি, টি মানে আমি টাইম কনসিডার করেছি। তার জন্য সবসময় আমরা বলি কী বলো তো, এই যখন তোমার সিম্বল লিখবে তখন বলে দেবে যে এমটা কি ভাই, মাস অফ দ্য বডি বলে দাও, তাহলে কি সুবিধা হবে, সবাই বুঝতে পারবে, ঠিক আছে, ওকে। আর আদারওয়াইজ তুমি অন্য সিম্বল ইউজ করতে পারো, তো কোনো অসুবিধা নেই। বাট এগুলো কি একটা স্ট্যান্ডার্ড, এগুলো দেখলে পরে আমরা সহজেই বলতে পারি, বুঝতে পারি। তো যেহেতু মাস তাহলে কী হবে, কেজি হবে, কিলোগ্রাম। এইটাকে আমরা ক্যাপিটাল এম দিয়ে রিপ্রেজেন্ট করি, কি ক্যাপিটাল এম হচ্ছে তোমার এর সিম্বল। ক্লিয়ার হয়েছে? টাইমকে সাধারণত আমরা স্মল টি দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি। এটা তোমার টাইম সেকেন্ড হবে এস, এটা কিন্তু স্মল, সবই কিন্তু এখানে স্মল দেবে, হ্যাঁ স্মলটা, এটা তোমার স্মল কেজি, এটা এস। আর এইখানে তোমার ক্যাপিটাল টি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। ফাইন, তাহলে লেন্থ মাস টাইম হয়ে গেল। কারেন্ট চলে আসি। কারেন্টকে আমরা দেখবে তোমরা ডিসি কারেন্টকে ক্যাপিটাল আই দিয়ে লিখবে, আর এসি কারেন্টকে তোমরা স্মল আই দিয়ে লিখবে। মোটামুটি হয়তো জানো তোমরা, মাধ্যমিকে ছিল ডিসি এসি কারেন্ট, ডিরেক্ট একটা অল্টারনেটিভ কারেন্ট, ঠিক আছে, ক্যাপিটাল আই স্মল আই যা খুশি, কোনো অসুবিধা নেই। আর এখানে যে ইউনিটটা হয়ে থাকে বিজ্ঞানী অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ারের নাম অনুসারে আমরা বলে থাকি এটাকে অ্যাম্পিয়ার। ক্লিয়ার হয়েছে? ক্যাপিটালে যখনই বিজ্ঞানীর নাম বলবে তখনই কি ক্যাপিটাল, আমি বলে দেবো যে আপনি ইউনিট লেখার নিয়ম ফিয়ম সব আমি বলে দেবো, ঠিক আছে। আর 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 ডাইমেনশন যদি দেখি আমরা, আই ডাইমেনশন কী হবে বলো, অ্যাকচুয়ালি ক্যাপিটাল আই দিয়ে লেখা হয়ে থাকে, এক সেকেন্ড, ক্যাপিটাল আই দিয়ে লেখা হয়ে থাকে, ওকে। আই কিন্তু ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, ওকে। এবার আমরা চলে আসি সাপোজ টেম্পারেচারকে আমরা কী দিয়ে লিখবো বলো, থিটা দিয়ে লেখা হয়ে থাকে, অনেক সময় টি দিয়ে লেখা হয়ে থাকে, যা খুশি। যেরকম থিটা দিয়ে ডিগ্রি সেলসিয়াস লেখা হয়। টেম্পারেচারে তুমি অনেক ইউনিট পাবে, দেখবে ডিগ্রি সেলসিয়াস, কেলভিন, ফারেনহাইট, ঠিক আছে। সো ক্যাপিটাল টি দিয়েও কিন্তু টেম্পারেচারকে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। টেম্পারেচারের যে ইউনিট হয়ে থাকে সেটা ডিগ্রি সেলসিয়াস, কেলভিন, এই কেটা কিন্তু আবার ক্যাপিটাল, ডিগ্রি ফারেনহাইট। বাট এই যে কেলভিনের আগে কিন্তু ডিগ্রি হয় না, অনেক সময় লেখা হয়, মানে বইতে অনেক সময় লিখে দেয়, ভুল পুরোপুরি নয়, মানে ম্যাক্সিমাম টাইম আমরা অ্যাভয়েড করি। কেলভিন যেহেতু বিজ্ঞানীর নাম, ঠিক আছে, তার আগে আমরা ওইসব মানে ডিগ্রি ফিগ্রি আমরা সাধারণত লিখি না, সো না লেখাটাই বেটার। কিন্তু সেলসিয়াসের আগে ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট এগুলো আমরা ইউজ করে থাকি, ঠিক আছে। সো টেম্পারেচারের ক্ষেত্রে ভাই ইয়েটা হবে থিটা, ক্যাপিটাল থিটা। ক্লিয়ার হয়েছে?
ওকে, টেম্পারেচার হয়ে গেল, কারেন্ট হয়ে গেল, টেম্পারেচার হয়ে গেল, আর একটা কী থাকছে, কটা হলো দেখি, 1 2 3 4 5 আর দুটো রয়েছে। তাহলে এরা ওই অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্সটা করে দিই, মানে অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স, পদার্থের পরিমাপ। এটাকে সাধারণত আমরা এন দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি। ওই যে মোল সংখ্যা, পিভি ইকুয়াল টু এনআরটি পড়েছো না তোমরা, পিভি ইকুয়াল টু এনআরটি, এন মোল সংখ্যা, মানে কি কতখানি সাবস্ট্যান্স রয়েছে। বলতাম না আমরা যে 2 গ্রাম অক্সিজেন, 2 গ্রাম অক্সিজেন মানে কতখানি 2 গ্রাম অক্সিজেন, এর মধ্যে কতগুলো নাম্বার অফ পার্টিকেলস রয়েছে সেগুলো আমরা বের করতে পারি, কত মোল রয়েছে সেগুলো আমরা বের করতে পারি না। তাহলে যে কত মোল বের করতাম আমরা, মোল সংখ্যা বের করতাম, সেটা কী করে বের করতাম, স্মল এম বাই ক্যাপিটাল এম, তাই না? ক্যাপিটাল এম হচ্ছে তোমার কি, এর মোলার মাস বা আণবিক ভর। তাহলে এখানে কত, 2/32, তাহলে এত 1/16, তাহলে এত মোল, এন এর মানে কি এত মোল, এটা বলতাম না আমরা। তাহলে এতখানি সাবস্ট্যান্স রয়েছে, 2 গ্রাম মানে এতখানি, এত মোল রয়েছে। এত মোল মানে 1 মোল মানে আমরা জানি কতগুলো পরমাণু রয়েছে, অ্যাভোগাড্রো সংখ্যা, রাইট? ওকে, এর ইউনিটটা হয় MOL, মোল, ই নয়। MOL, এই মোল তো তোমার হচ্ছে গিয়ে নাম, ঠিক আছে? ইউনিটটা সাধারণত আমরা MOL দিয়ে লিখে থাকি, অসুবিধা নেই। এর যে ইউনিটটা হয়ে থাকে, সরি ডাইমেনশন হয়ে থাকে, ডাইমেনশন মোল ক্যাপিটাল এন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। ক্যাপিটাল এন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারো তোমরা, যেহেতু এন দিয়ে তোমরা লিখছো, সো ক্যাপিটাল এন দিয়ে লিখে দাও। হ্যাঁ, ক্যাপিটাল এন দিয়ে তোমরা এই সাবস্ট্যান্সের ডাইমেনশনকে লিখতে পারো। 7 নম্বর এবং লাস্ট কি রয়েছে, দীপন প্রাবল্য, মানে ইন্টেন্সিটি, রাইট? ইন্টেন্সিটি, এটাকে আমরা আই দিয়ে লিখে থাকি, ইন্টেন্সিটি আই দিয়ে ইন্টেন্সিটি। এর যে ইউনিট হয়ে থাকে, আমরা বলে থাকি ক্যান্ডেলা, সিডি, তাই না? ক্যান্ডেলা, সিডি, ঠিক আছে? ক্যান্ডেলা মনে রাখবে এটা, সিডি। এর সিটা কিন্তু স্মলে, আর এর যে তোমার ডাইমেনশন হয়, যেহেতু ক্যান্ডেলা, আমরা সাধারণত ক্যাপিটাল জে ইউজ করে থাকি এটার জন্য, ঠিক আছে? ক্যাপিটাল জে হচ্ছে তোমার ডাইমেনশন। তাহলে ডাইমেনশন, ইউনিট সব বলে দিলাম এই ফান্ডামেন্টাল কোয়ান্টিটিগুলোর জন্য, খুব ইম্পর্টেন্ট এটা, এগুলোই বেসিক জিনিস, বুঝতে পেরেছো বাবা? ওকে, এবার দেখো এই যে ইউনিট সাধারণত 3 ধরনের হয়ে থাকে। এক বলছে সিজিএস ইউনিট বা সিজিএস সিস্টেম, সিজিএস সিস্টেম মানে পদ্ধতি। বলছে সিজিএসটা কি আবার, একটা শর্ট ফর্ম। কার শর্ট ফর্ম? দেখো, সি ফর, এই যে সিজিএস বলছি আমি না, সেন্টিমিটার, সি ফর সেন্টিমিটার, মানে সেন্টিমিটার, জি ফর গ্রাম, এস ফর সেকেন্ড, হয়ে গেল। এটা তোমার সিজিএস সিস্টেমের ক্লিয়ার হয়েছে। সুতরাং সেন্টিমিটার, সি হয়ে গেল, গ্রাম, আর কি রয়েছে বাবা, সেকেন্ড। ওকে, সুতরাং এই প্রথম অক্ষরগুলো নাও, সিজিএস পদ্ধতি। তাহলে এইটা হচ্ছে তোমার সিজিএস সিস্টেম, ঠিক আছে? একটা এক্সাম্পল নিই, যে ধরো তুমি লেন্থ মেজার করছো, তাহলে 2 কি সেন্টিমিটার লিখবে তুমি, 2 সেন্টিমিটার, দেখেছো? লেন্থ, তাহলে সেন্টিমিটার। তাহলে এই যে এটা কি, এটা লেন্থের জন্য পাচ্ছ তুমি, এটা তোমার লেন্থের জন্য আসছে, এটা তোমার মাসের জন্য আসছে, এটা তোমার টাইমের জন্য আসছে। এই যে প্রথমে বলেছিলাম না, 3টে যে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি রয়েছে, এই 3টে দিয়ে প্রথমে তৈরি করা হয়েছিল, তো এই 3টে থেকে আমরা ইউনিটের নামকরণ করে নিয়েছিলাম। সো সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড। তাহলে তুমি যদি মাস বলবে সাপোজ 4 গ্রাম। তুমি যদি টাইম বলো, তুমি টাইম বলবে সাপোজ 6 সেকেন্ড। বুঝতে পারলে? তাহলে এটা হচ্ছে তোমার সিজিএস সিস্টেম, সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড। মানে সেন্টিমিটার হচ্ছে তোমার লেন্থের ইউনিট,
গ্রাম হচ্ছে তোমার মাসের ইউনিট, আর সেকেন্ড হচ্ছে তোমার টাইমের ইউনিট। এইবার চলে আসবো আমরা 2 নম্বর, যেটা তোমার এফপিএস বলা হয়ে থাকে। এফপিএস যেটা সাধারণত আমরা ইউজ করি না বললেই চলে, মানে ফিজিক্সে সাধারণত এটার ইউজ মানে নেই বললেই চলে, ঠিক আছে। এফ মানে ফুট, পাউন্ড, সেকেন্ড। এখানে এটা ফুট, ওই যে আমরা বলি না আছে, ব্যবহার নেই একদম বলবো না, যেরকম তুমি তোমার হাইট মেজার করো, তুমি দেখবে ফুট ইঞ্চিতে মেজার করো, তাই না? বা তোমরা যদি পুলিশের এক্সাম দিতে যাও তখন দেখবে যে সেন্টিমিটারে দেখে যে কত সেন্টিমিটার, 160 সেন্টিমিটার উপর আছে কি নেই, তাই না? সুতরাং এইটা তোমার লেন্থের জন্য, এটা তোমার কি মাসের জন্য, এটা তোমার টাইমের জন্য, রাইট? এগুলো আমরা সব জানি। হয়ে গেল এটা। 3 নম্বর চলে আসি আমরা, সেটা হচ্ছে তোমার কি এমকেএস সিস্টেম। এমকেএস মানে কি দেখো, মিটার কিলোগ্রাম, রাইট? মিটার কিলোগ্রাম সেকেন্ড, মিটার কিলোগ্রাম সেকেন্ড। যেরকম লেন্থ তুমি বলছো সাপোজ 3 মিটার, মাস 10 কেজি বা কিলোগ্রাম, টাইম তুমি বলছো 50 সেকেন্ড। বুঝতে পারলে? এমকেএস, এই যে এমকেএস সিস্টেম, এর নামটা পরে চেঞ্জ হয়েছে, মানে এইটাকে সাধারণত আমরা ইন্টারন্যাশনাল ইউনিট হিসেবে কনসিডার করেছি। মানে এটাকে আমরা কনসিডার করেছি কি এসআই ইউনিট হিসেবে। এসআই ইউনিট, তাহলে এসআই এর ফুল ফর্ম কি? তুমি বলবে এসআই এর ফুল ফর্ম, আচ্ছা ঠিক আছে, এসআই এর ফুল ফর্ম কি দেখো, এসআই এর ফুল ফর্ম হচ্ছে তোমার দ্য ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। বলবে যা কেলো করেছে, প্রথমে তো এস রয়েছে না, এটাকে এভাবেই বলা হয়ে থাকে, দ্য ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। বুঝতে পারলে? তাহলে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট এটাই আমরা ইউজ করে থাকি ম্যাক্সিমাম, ঠিক আছে। সো আমরা সাধারণত ইউজ করবো দেখবে এইটা বেশিরভাগ, আর এইটা, সে ঠিক আছে, তাতে কোনো অসুবিধা নেই, যাই ইউজ করি না কেন জানতে হবে জিনিসগুলো, ঠিক আছে। সো এসআই বা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা কি হয়, ওই যে মিটার, কেজি, সেকেন্ড এগুলো হবে। ফোর্স যদি দেখো তুমি নিউটন বলবে, ঠিক আছে, এই জিনিসগুলো পাই আমরা। আচ্ছা, তাহলে আশা করি একক জিনিসটা কি ক্লিয়ার হয়েছে। এইবার একক লেখার কিছু নিয়ম রয়েছে। সো একক লেখার নিয়মগুলো কি সেটা একটুখানি শিখে নাও। সিম্বল অফ ইউনিট, সিম্বল অফ ইউনিট। ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, কিন্তু অনেকটাই কভার করে দেবো, অনেক কিছু বলতে হচ্ছে তো তার জন্য একটু সময় লাগে আর কি, কারণ নইলে অনেক কিছু স্কিপ করে চলে যাওয়া যায়। বাট আমি চাই না তোমাদের কনসেপ্ট কম থাকুক, সব কিছু শিখে নাও ভাই। দেখো, সিম্বল অফ ইউনিট মানে ইউনিটের সিম্বল। ইউনিট লেখার অনেক নিয়ম রয়েছে, মানে তুমি যেমন তেমনভাবে তুমি ইউনিট লিখতে পারো না, ঠিক আছে। যেরকম ধরো তুমি সেন্টিমিটার লিখছো, তুমি মানে ধরো এক্স ইকুয়াল টু তুমি লিখবে সাপোজ 5 সেন্টিমিটার, এটা লিখেছো, দিস ইজ কারেক্ট। তো মানে সেন্টিমিটার, এই যে সি এম, এর এই যে সি আর এম এর মাঝে কোনো ডট হবে না, এবং সি এম এর শেষেও কোনো ডট হবে না। বুঝতে পারলে? মানে তুমি যদি লেখো সি এম ডট, দিস ইজ রং, বা তুমি যদি লেখো সি ডট এম ডট, দিস ইজ রং, বা সি ডট এম, দিস ইজ অলসো রং, বা এটা যদি ক্যাপিটাল সি স্মল এম দাও, এটাও রং। বুঝতে পারলে? তাহলে এরকম কিন্তু পসিবল নয়। এবং তুমি যদি চাও যে না ভাই
আমি হচ্ছে গিয়ে এই যে মানে ইউনিটটা যেটা আসছে সেটা কিন্তু কোনো একটা ওয়ার্ডের শেষে আসছে, ওয়ার্ডের শেষে আসছে, তখন তুমি একটা ডট দিতে পারো, মানে এটার পরে আর কিছু লাইন হবে না, ওয়ার্ড হবে না, তখন তুমি এখানে ডট দিতে পারো। আদারওয়াইজ কিন্তু তুমি ডট ইউজ করতে পারবে না। বুঝতে পারলে কথাটা আমার? ওকে, সেকেন্ড দেখো। সেকেন্ড কি? হ্যাঁ, আমরা জানি সবাই যে বহু বচন যদি হয় তাহলে আমরা কি এস বা ইএস যুক্ত করি, কিন্তু এইখানে কিন্তু কখনোই সেটা পারবে না। ধরো 5 গ্রাম, তুমি 5 গ্রামস লিখতে পারো না, এটা পসিবল নয়। তোমাকে 5 গ্রামই লিখতে হবে, বা সাপোজ এটা ঠিক, ঠিক আছে, তুমি সাপোজ বলছো যে না ভাই 10 কেজি, 10 তো মানে একের থেকে বেশি, তাহলে এস দিয়ে দাও, না এটা ভুল, তোমাকে লিখতে হবে 10 কেজি। বুঝতে পারলে? এখানে কোনো বহুবচনের গল্প আসবে না। ক্লিয়ার হয়েছে? ওকে, 3 নম্বর দেখো। জাস্ট বেসিক কিছু জিনিস যেগুলো তোমরা অলরেডি জানো। যেরকম কোনো যদি বিজ্ঞানীর নাম দিয়ে কোনো ইউনিট হয়, তাহলে সেই বিজ্ঞানীর নামের যে প্রথম লেটারটা সেটা কিন্তু তুমি ক্যাপিটালে লিখবে। যেরকম ধরো ফোর্সের ইউনিট তুমি পাবে নিউটন, ধরো এফ ইকুয়াল টু 5 নিউটন, তাহলে ক্যাপিটাল এন দেবে তুমি। এবং তুমি যদি চাও যে না ভাই পুরো নিউটন লিখবো আমি, তাহলে তোমাকে লিখতে হবে অর নিউটন। এইখানে আবার ক্যাপিটাল এন লিখলে হবে না, কেটে দেবে। ঠিক আছে, তাহলে ফোর্সের ইউনিট তুমি লিখবে ক্যাপিটাল এন, কারণ কি এটা কি একটা বিজ্ঞানীর নাম, বিজ্ঞানীর নাম হলে কি হবে? ক্যাপিটাল হবে। যেরকম কারেন্ট, কারেন্ট তুমি লিখবো তো 2 অ্যাম্পিয়ার, এই যে অ্যাম্পিয়ার এ বিজ্ঞানীর নাম, তাই ক্যাপিটালে লিখলে তুমি, এখানে কিন্তু স্মল লিখলে হবে না, কেটে দেবে। বুঝতে পেরেছো? ওকে, বাট কিছু কিছু রয়েছে এরকম, ধরো তোমার মানে ক্যাপিটাল হবেই না, যেরকম মাস 4 গ্রাম, অথবা তুমি বললে সাপোজ মাস ইকুয়াল টু 4000 কেজি, বা হিট টেম্পারেচার মনে করো, টেম্পারেচার না হিট এনার্জি, এনার্জি যদি বলি আমি, সো সাপোজ এনার্জি ই ইকুয়াল টু 10 ক্যালোরি, এগুলো পসিবল। ঠিক আছে, 4 নম্বর দেখো। ক্লিয়ার হয়েছে? জাস্ট নর্মাল জিনিস এগুলো, এগুলো কিছুই নয়। এবং সাধারণত ইউনিটগুলোকে মানে ওই ইতালিক ফর্মে লেখা হয় না, যখন তুমি টাইপ করবে চেষ্টা করবে সবসময় ইউনিটগুলোকে রোমানে লিখতে, সোজা করে লেখার চেষ্টা করবে, কখনোই ইতালিক ফর্মে লেখার চেষ্টা করবে না। ওকে, তো ওটা লেখার কোনো দরকার নেই। সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কি প্রথমেই বললাম যে দুটো সেম ইউনিটের যোগ বিয়োগ পসিবল, কিন্তু ডিফারেন্ট ইউনিটের যোগ বিয়োগ কিন্তু পসিবল নয়। মানে তোমাকে যদি বলি আমি 5 গ্রাম প্লাস 2 সেকেন্ড, এইটা কিন্তু কখনোই হারগিজ পসিবল নয় এটা, কারণ এইটা ভাই মাস, এটা তোমার রিপ্রেজেন্ট করছে কি, এটা মাস, আর এটা বাবা রিপ্রেজেন্ট করছে তোমার সেকেন্ড, মানে টাইম, রাইট? তাহলে টাইমের সাথে তুমি মাস কখনোই যোগ করতে পারো না। মানে যোগ বিয়োগ সবসময় কি, সবসময় সেম কোয়ান্টিটির হবে, মানে সেম ডাইমেনশনের হবে বা সেম ইউনিটের হবে। এটা বেসিক কনসেপ্ট। ইজ ইট ক্লিয়ার? তাহলে তুমি এটা এরকম করতে পারতে যে 5 কেজি, হ্যাঁ এখানে তোমাকে বলতে হচ্ছে 5 গ্রাম, সেটা বলতে পারে, আর দুটোই কিন্তু মাস। তাহলে এই 5 কেজি যখন তুমি এই দুটো যোগ করবে, তখন কিন্তু দুজনকে কিন্তু সেম ইউনিটে নিয়ে আসতে হবে। তাহলে গ্রাম আর কেজির মধ্যে রিলেশন তোমাকে জানতে হবে, যে 1 কেজি ইকুয়াল টু 1000 গ্রাম। ওকে, দিয়ে তাহলে এখানে তুমি লিখবে তখন 5000 কেজি। তাহলে এটা যোগ করলে কত হবে তোমার, যে 5005 কেজি। এটা পসিবল। বুঝতে পারলে কথাটা আমার? এটা পসিবল নয়। আচ্ছা, 5 নম্বর দেখো। যেরকম ধরো দুটো ইউনিটের তুমি মাল্টিপ্লাই করতে চাইছো, তাহলে নিউটন মিটার করতে চাইছো, এটা এটা লিখতে পারো তুমি, অথবা তুমি নিউটন মিটার এরকম লিখতে পারো, মানে ফাঁক দিয়ে রেখে জাস্ট পাশাপাশি বসিয়ে দাও, তাহলে হবে। ঠিক আছে,
বা তুমি যদি ভাগ করতে চাও কোনো সময়, ধরো নিউটন পার মিটার এটা লিখতে পারো, অথবা নিউটন টু দি পাওয়ার মিটার টু দি নিউটন ইন্টু মিটার টু দি পাওয়ার 1 এটা বলতে পারো। সাপোজ জুল ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -1, বা এরকম বলতে পারো যে জুল পার সেকেন্ড, এগুলো তোমরা ইউজ করতে পারো। ক্লিয়ার হয়েছে? দেখবে আমরা অনেক জায়গায় ইউজ করি এগুলো, এগুলো কারেক্ট মেথড। আর একটা জিনিস যেটা প্রথমেই বলেছিলাম যে টেম্পারেচারের জন্য, টেম্পারেচার হচ্ছে তোমার কত, ধরো 10 ডিগ্রি সেলসিয়াস, এটা তুমি বলতে পারো। টেম্পারেচার তুমি বলতে পারো যে 100 ধরো 273 কেলভিন, এটা বলতে পারো। বাট ডিগ্রি কেলভিন কিন্তু বলবে না, এটা ইউজ করা হয় না সাধারণত। সুতরাং থিটা ইকুয়াল টু তোমার লেখা দরকার 273 কেলভিন, যেটা তোমার ক্যাপিটাল। ক্লিয়ার হয়েছে? বা থিটা ইকুয়াল টু সাপোজ 30 ডিগ্রি ফারেনহাইট, এটা বলতে পারো। তাহলে এগুলো সঠিক, বাট এটা কিন্তু রং। ওকে, সো এই ছিল কিছু। আরেকটা জিনিস একটু বলে দিই, যেরকম ধরো তোমাদের দেখবে অনেকে আমরা টাইম ইকুয়াল টু লিখি না, 30 সেকেন্ড এস, আবার এসিসি দিয়ে দিই। এইটাকে টোটালি তুমি ভুল বলতে পারো না, বা টোটালি তুমি সঠিকও বলতে পারো না। হয়তো তোমাদের বইতে দেখবে এটাকে তোমাদের ভুল হিসেবে লেখা হয়ে থাকে, বাট অনেকেই দেখবে এসিসি লেখে, স্যাররাও লেখে, আমিও লিখি অনেক সময়। বাট ঠিক আছে, অ্যাভয়েড করার চেষ্টা করো, যে টি ইকুয়াল টু লেখার চেষ্টা করো যে 30 সেকেন্ড এস, এটা তোমার কারেক্ট মেথড। মানে এসইসি এটা নয়, এসটা তোমার কারেক্ট মেথড। ওকে, এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করো। বাট অনেকে এটা লেখে, ঠিক আছে, অসুবিধা নেই, লিখলেও অসুবিধা নেই, কাটবে না, চাপ নেই। তারপরে অনেক আছে, যেরকম ধরো ভলিউম, আমরা ভলিউম লিখে দেখবে 1000 সিসি, এটা কিন্তু ভুল নয়, বইতেও কিন্তু আমরা এটা অনেক দেখেছি। সিসি, সিসি মানে কি সেন্টিমিটার কিউব, এটা মানে তোমার 1000 সেন্টিমিটার কিউব, সঠিক। কিন্তু তোমাদের বইতে হয়তো দেখবে এটাকে ভুল দেওয়া আছে। আমি বলবো এটা চাপ নেই, এটা সঠিক, ঠিক আছে, ইউজ করা হয় সাধারণত। তারপরে এরকম দেখবে এরিয়া, ধরো সাপোজ 10 মিলিমিটার স্কোয়ার, এটা সঠিক। বাট তুমি যদি এরকম লেখো 10 স্কোয়ার অফ মিলিমিটার, এটা ভুল, এটা লেখা হয় না। বুঝতে পারছো নিশ্চয়ই জিনিসগুলো কি বলতে চাইছি আমি। ক্লিয়ার হয়েছে? তারপরে অনেক অনেক আছে, এরকম ধরো এরকম লেখে মিটার পার সেকেন্ড, মানে ভেলোসিটি ধরো তুমি লিখতে চাইছো সে 10 মিটার পার সেকেন্ড, অনেকে এরকম লেখে, এটা ঠিক। বাট অনেকে এরকম লেখে 10 মিটার পার সেকেন্ড, এটা ভুল। এরকম পার পি এরকম দিয়ে লেখা হয় না, ঠিক আছে। হয় এরকম ভাগ আকারে লেখো, অথবা তুমি ইউ ক্যান ইউজ দিস ওয়ান, মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1, এটা। বুঝতে পারলে? তাহলে এইভাবে তোমাকে কিন্তু ইউনিটগুলোকে লিখতে হবে। কিছুই না, একদম সিম্পল জিনিস, সব ভয়ের কিছুই নেই। মানে বলতে গেলে কি, তোমাকে বিজ্ঞানীর নাম হলে ক্যাপিটাল লেটার লিখে দেবে, বাট ইউনিট যখন লিখবে শেষে মাঝে কোনো জায়গায় ডট দেবে না, মানে একটা সেন্টিমিটার বা কেজি, এদের মাঝে কোনো ডট হবে না। মানে কেজি, এই কেজি যখন তুমি লিখছো এটা ঠিক, বাট তুমি যদি কে ডট জি লেখো এটা ভুল, বা কে জি ডট লেখো এটা ভুল। বুঝতে পারলে কথাটা? তো এখানে তো বহুবচন ইউজ হয় না কোনো সময়। ওকে, জাস্ট এগুলোই বেসিক জিনিস, আর কিছুই না। সো এই হচ্ছে কি আমাদের ইউনিটের গল্প গেল। ওকে, এইবার আমরা যেটা শিখবো সেটা তোমার ডাইমেনশন, খুব ইম্পর্টেন্ট ডাইমেনশন। অলরেডি অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা। আচ্ছা, ডাইমেনশনটা একটুখানি বলি, তারপরে ছেড়ে দিই, কারণ এগুলো অনেকটা বড় হয়ে যাবে, তোমাদেরও বোরিং লেগে যাবে, ঠিক আছে। সো ডাইমেনশনটা একটুখানি বলে দিই, ছেড়ে দিই, নেক্সট দিন আমরা বাকিটুকুনি করে দেবো। সো ডাইমেনশন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি। ডাইমেনশন কি দেখো, ডাইমেনশন বলতে যেটাকে বোঝানো হয় সাধারণত কোনো একটা
মানে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি, মানে আমাদের যে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো রয়েছে তাদেরকে একটা স্পেসিফিক লেটার দিয়ে রিপ্রেজেন্ট করা। হুম যেটা দিয়ে আমরা বলতে পারবো যে হ্যাঁ এই এই যে সিম্বলটা, এই সিম্বলটা দিয়ে আমরা এই কোয়ান্টিটিটাকে মানে রিপ্রেজেন্ট করি আর কি। এটা ডাইমেনশন এইখানে। বাট আমরা আরও যখন পড়বো তখন দেখবে তোমরা ডিগ্রিজ অফ ফ্রিডম পড়বে, তখন ডাইমেনশন, 3 ডাইমেনশন, ওই 3 ডাইমেনশন, 2 ডাইমেনশন, 4 ডাইমেনশন যেগুলো আমরা কথা বলি, ওই ডাইমেনশন এই ডাইমেনশনের মধ্যে একটু পার্থক্য রয়েছে। এই ডাইমেনশনটা জাস্ট সিম্বলটাকে রিপ্রেজেন্ট করে, এটা মাত্রা, ঠিক আছে। আর ওই ডাইমেনশনটা হচ্ছে তোমার কি, মানে ওয়ার্ল্ডের ডাইমেনশনটা, 1 ডাইমেনশন, 2 ডাইমেনশন আর 3 ডাইমেনশন সেটাকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। তার ডেফিনেশন আলাদা, এর ডেফিনেশন আলাদা। ওটা ডেফিনেশন এরকম কি, কোনো একটা পার্টিকেলের পজিশনটাকে স্পেসিফাই করতে মিনিমাম কতগুলো নাম্বার অফ কোয়াড্রেটের প্রয়োজন হয় সেটাকে বলা ডাইমেনশন। বাট এইখানে যে ডাইমেনশনটার কথা আমরা বলছি সেটা জাস্ট কিছুই না। যেরকম ধরো আমরা লেন্থ বলছি, রাইট? সাপোজ লেন্থ এই ডাইমেনশন কী হবে? আমি বললাম যে ক্যাপিটাল এল হবে, তাকে 3rd ব্র্যাকেটে করে দেবো, এটা ডাইমেনশন। আমি বললাম যে মাস, এই ডাইমেনশন কী হবে বাবা? ক্যাপিটাল এম হবে, 3rd ব্র্যাকেটে করে দিলাম। তাহলে এই যে দেখো একটা সিম্বল, মানে যে ভৌত রাশিটাকে একটা সিম্বল দিয়ে সুন্দরভাবে আমরা রিপ্রেজেন্ট করে দিচ্ছি, এটা ডাইমেনশন। তাহলে ডাইমেনশন জানলে পরে তুমি হ্যাঁ মানে ডাইমেনশন জানলে পরে তুমি কি ফিজিক্যাল কোয়ালিটির সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবে, বুঝতে পারলে? সো কিছু কিছু কোয়ান্টিটি রয়েছে তাদের কোনো ডাইমেনশন হয় না, যেরকম অ্যাঙ্গেল, মানে ডেফিনেশনগুলো জানতে হবে তার জন্য। সো ডেফিনেশন জানলে পরে বুঝতে পারো যে তাদের ডাইমেনশন হয় না কেন। মানে কোনো ডাইমেনশন যদি কোনো মানে কোয়ান্টিটির ডাইমেনশন যদি 1 আসে, সাপোজ একটা কোয়ান্টিটি তুমি কনসিডার করেছো যার ডাইমেনশন সাপোজ 1, সাপোজ তুমি অ্যাঙ্গেল নিয়েছো। অ্যাঙ্গেল মানে বলতে গেলে বৃত্তচাপ বাই রেডিয়াস, রাইট? চাপ বলতে এখানে সে প্রেশার নয়, বৃত্তচাপ মানে একটা দূরত্ব আর কি, বাই ব্যাসার্ধ। এটাকে আমরা সাধারণত এস দিয়ে বলি, অ্যাঙ্গেলটাকে সাধারণত আমরা থিটা দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি, আর এটা আর। দেখো এটা একটু বুঝিয়ে দিই অ্যাঙ্গেলের ডেফিনেশনটা কিভাবে আসলো। কিছুই না বাবা, এগুলো সিম্পল জিনিস। এই তো ধরো একটা পার্টিকেল এভাবে ঘুরছে, একটা পার্টিকেল ঘুরছে এইভাবে। সাপোজ পার্টিকেল একটা সময় এইখানে ছিল এ পজিশনে, এ পজিশন থেকে পার্টিকেলটা আসলো বি পজিশনটায়। তাহলে প্রথমে ছিল এ পজিশনে, দিয়ে আসলো বি পজিশনে। তাহলে একটা দেখে অ্যাঙ্গেল উৎপন্ন করেছে, রাইট? এখানে সে একটা কি করেছে, অ্যাঙ্গেল উৎপন্ন করেছে, সেটাকে সাপোজ আমি বলছি থিটা। তাহলে এটা যেহেতু বৃত্ত, তাহলে একটা রেডিয়াস রয়েছে আর, তাহলে এখান থেকে এটুকুনি এর ডিস্টেন্স, এখান থেকে বি এর ডিস্টেন্স আর হবে। দেখো এ মানে পার্টিকেলটা এ পয়েন্ট থেকে বি পয়েন্টে এসছে, একটা ডিসপ্লেসড করেছে না? তাহলে একটা দেখো বৃত্তের চাপ না, এটা একটা মানে আর্ক লেন্থ বলে থাকি আমি এটাকে। সুতরাং আর্ক লেন্থ কতখানি সেটাকে বলছি সাপোজ এস। ওকে, তাহলে এখানে যে সূত্রটা হয়ে থাকে সেটা কি হয়, এস ইকুয়াল টু আর ইন্টু থিটা, মানে এই যে আর্ক লেন্থ সেটা ইকুয়াল টু আর ইন্টু অ্যাঙ্গেলটা। আমি এভাবে মনে রাখি, সুবিধা হয়। তাহলে থিটা ইকুয়াল টু কী লিখতে পারো তুমি, এস বাই আর। তাহলে এস দেখো একটা কিন্তু লেন্থ, আরও একটা লেন্থ, তাহলে ওপরেও লেন্থ নিচেও লেন্থ, মানে দুজনে কি লেন্থের রেশিও। তাহলে কি সেম ইউনিট বা সেম ডাইমেনশনের যদি কোনো রেশিও হয়ে থাকে তখন তার কিন্তু ইউনিট হয় না। তাহলে এর ইউনিট যদি মানে এর ডাইমেনশন যদি দেখো সেটা কী হবে, এল বাই এল, মানে কেটেকে কী হবে, 1 হবে। তাহলে কোনো কিছু ডাইমেনশন 1 তার মানে হচ্ছে তোমার সেটা কি মাত্রাহীন রাশি, মানে ডাইমেনশন লেস কোয়ান্টিটি। যেরকম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স তোমরা পড়েছিলে মাধ্যমিকে, তাই না? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সে তোমরা ডেফিনেশন দেখেছিলে মানে লাইট স্পিড ইন ফ্রি স্পেস ডিভাইডেড বাই ভেলোসিটি ইন মিডিয়াম, রাইট? তাহলে এটা দেখো ওপর নিচে দুজনে কিন্তু ভেলোসিটি, তার জন্য কিন্তু এর কোনো আমরা ইউনিট বা ডাইমেনশন পাইনি। সেটা কি 1 হবে, 1 মানে সেটা ডাইমেনশন লেস। এই জিনিসগুলো তোমরা নিশ্চয়ই জানো। সো এরকম নানাবিধ গাদাগুচ্ছ ফিজিক্যাল কোয়ান্টিটি রয়েছে। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস আমরা এক একটা চ্যাপ্টারে শিখবো, যখন যেমন চ্যাপ্টার আসবে সেখানে যে যে ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো আসবে তাদের মাত্রা, ডাইমেনশন, মানে মাত্রা বা ডাইমেনশন, ইউনিট সব কিছু আমরা বের করবো, ঠিক আছে? সেগুলো ইম্পর্টেন্ট।
সো তার জন্য কি ডেফিনেশন তোমাকে জানতে হবে, কারণ ফান্ডামেন্টাল তুমি 7টা পেয়ে গেছো। এবার আদার্স যেগুলো রয়েছে সেগুলোকে ডিরাইভড করতে গেলে তাদেরকে ডেফিনেশন জানতে হবে। যেরকম আমি কিছু বলি, 3টে বলে দিই আমি। যেরকম ফার্স্ট অফ অল সাপোজ বলছি আমি ভেলোসিটি। তাহলে ভেলোসিটির ডেফিনেশন তোমাকে জানতে হবে। ভেলোসিটি মানে কি? ডিসপ্লেসমেন্ট বাই টাইম, মানে সরণ বাই টাইম, রাইট? ডিসপ্লেসমেন্টকে সাপোজ আমি এস দিয়ে রিপ্রেজেন্ট করছি, ডিভাইডেড বাই টাইম। টাইমকে সাপোজ আমি টি দিয়ে রিপ্রেজেন্ট করছি। ইন জেনারেল আমরা দেখবে এরকম বলে থাকি সাধারণত ভি ইকুয়াল টু ডিএস বাই ডিটি। এটা কি ইনফাইনাইট সিমার ভেলোসিটি। আমরা পড়বো এটা সেকেন্ড চ্যাপ্টারে, আমরা এটাই পড়বো, চাপ নেই। সো এখানে দেখো ডিসপ্লেসমেন্ট বা সরণ, তার মাত্রা কি হয়? তার মাত্রা কি হয়? এল হবে, থার্ড ব্র্যাকেট মারো এখানে। টাইম টি হবে, থার্ড ব্র্যাকেট দাও। তাহলে এটা কী হবে দেখো, এল এটিটা উপরে চলে আসবে, তাহলে টি টু দি পাওয়ার -1। তাহলে এটাকে তোমার, তাহলে ভেলোসিটি ডাইমেনশনাল কত আসছে? এল টি টু দি পাওয়ার -1। ওগুলো তোমাকে বুঝতে হবে, এগুলো মুখস্থ করতে যাবে না, একদম মুখস্থ করতে যাবে না, তাহলে কিন্তু মানে ভুলভাল লিখে দিয়ে চলে আসবে, বুঝতে পারলে? সো ডেফিনেশন ক্লিয়ার করো যে ভেলোসিটিকে কেন এটা বলছে, সময়ের সাপেক্ষে তার সরণকে ভেলোসিটি বলছে, বুঝতে পারলে? এই ডেফিনেশনটা মুখস্থ করো, মানে মনে রাখো, তৈরি করো বুঝে বুঝে, তাহলে কিন্তু তুমি ইউনিট বা ডাইমেনশন ইজিলি করতে পারবে। তাহলে ভেলোসিটি বললাম, যেরকম ধরো তোমাকে অ্যাক্সিলারেশন করে দেখাই, একদম সিম্পল জিনিস, মানে ত্বরণ। অ্যাক্সিলারেশনকে সাধারণত আমরা এ দিয়ে রিপ্রেজেন্ট করি, সেটা কি বলে? ডিভি বাই ডিটি, মানে ভেলোসিটি বাই টাইম। সিম্পল কথাই বলতে গেলে ভেলোসিটি মানে ভি ডিভাইডেড বাই টাইম, মানে টি। দেখো ভি এর ডাইমেনশন তুমি এখনই পেলে, এল টি টু দি পাওয়ার -1। যদি এরকম মনে না থাকে তাহলে তুমি ভি এরটা বের করে দাও পাশে, ভি ইজ ইকাল টু ভাই এস বাই টি, এস মানে এল বাই টি। কারণ প্রথম করবে তোমরা, অত মনে থাকবে না। সো বারবার করতে 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 একটা অভ্যস্ত হয়ে যাবে, ঠিক আছে? সো প্র্যাকটিস করতে হবে, খাতা কলমে লিখে 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 প্র্যাকটিস করো। এখন আর কিন্তু ওই বই দেখে মুখে আওড়ানো ওসব বাদ দাও, খাতা কলমে লিখে লিখে প্র্যাকটিস করো আর ভাবো ডিভাইডেড বাই টি। সুতরাং তুমি এখানে কি লিখবে? এল টি টু দি পাওয়ার -2, বুঝতে পারলে? তাহলে এটা তার ডাইমেনশন হয়ে গেল এ। ওকে, 3 নম্বর দেখো, যেরকম তোমরা পড়েছো 9-এ ফোর্স, নিউটন দাদুর ফোর্স, এফ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, রাইট? তাহলে এফ, তাহলে এর ইউনিট কী হয় দেখো, মাস। মাস মানে ক্যাপিটাল এম। অ্যাক্সেলারেশন তুমি এখনই বের করলে, এল টি টু দি পাওয়ার -2। তিনটাকে একসাথে করে দিলে এটা হয়ে যাবে। তাহলে এটা তোমার কি ফোর্সের ডাইমেনশন হয়ে গেল। তোমরা নিশ্চয়ই ওয়ার্কও পড়েছো, কার্য। না পড়লেও পড়বো আমরা, চাপ নেই। ওয়ার্কের ডেফিনেশন বলছে এফ আর এস এর গুণফল, মানে কোনো একটা বস্তুর মধ্যে ফোর্স দিলে তার ফলে কি তার যে ডিসপ্লেসমেন্ট হলো, তাদের যে মাল্টিপ্লিকেশন, সেটাকে বলে থাকি আমরা ওয়ার্ক, ফাইন। সুতরাং এফ এর ডাইমেনশন তুমি পেয়ে গেছো, দেখো এম এল টি টু দি পাওয়ার -2 ইন্টু এল। তাহলে আলটিমেট কি আসবে এখান থেকে? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তোমরা প্রেশারের ডেফিনেশন পড়েছো নিশ্চয়ই, প্রেশার, সেটাকে পি দিয়ে রিপ্রেজেন্ট করে দিই। প্রেশারকে বলে ফোর্স পার ইউনিট এরিয়া, মানে বল বা এরিয়া। তাহলে বল তো এখনই দেখলাম, কোথায় দেখলাম? এই দেখো বল। কোন বল? ফুটবল না ক্রিকেট? এই ক্রিকেট বল। তাহলে এফ মানে কত? এম এল টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই এল স্কোয়ার। যেহেতু এরিয়া, এরিয়া কী হয়? মিটার্স, মানে এক্স স্কোয়ার হবে, মানে এক্স ইন্টু ওয়াই হতে পারে, বাট দুটোই কি লেন্থ, তাই না? তাহলে এখান থেকে আমরা বলতে পারি এম, তাহলে নিচে একটা দেখো, উপরে একটা এল, নিচে দুটো রয়েছে, তাহলে কেটে যাবে। তাহলে এখান থেকে একটা উপরে আসলে -1 হবে, টি টু দি পাওয়ার -2। তাহলে এইভাবে আমরা সব কিছু করতে পারি, ঠিক আছে? মানে তোমাকে ডেফিনেশন জানতে হবে। দেখো ডেফিনেশন জানলে তুমি সমস্ত কিছু কিন্তু বের করতে পারছো, তাই না? আর একটা দেখা যেরকম ডেনসিটি, সাপোজ এরকম তোমরা বইতে অনেক পেয়ে যাবে। ডেনসিটি মানে কি? মাস পার ইউনিট ভলিউম, মানে মাস বাই ভলিউম, রাইট?
বইতে গাদা পেয়ে যাবে, সেগুলো একটু দেখে নাও। হয়তো তোমাদের ডেফিনেশন সবগুলো ক্লিয়ার থাকবে না, কারণ আস্তে আস্তে ডেফিনেশনগুলো আমরা বুঝতে পারবো যখন আমরা চ্যাপ্টারগুলোতে যখন ঢুকবো, ঠিক আছে? তো অত ভয়ের কিছুই নেই, আমরা প্রত্যেকটা চ্যাপ্টারতেই আমরা যা যা পাবো, যেসব ফিজিক্যাল কোয়ান্টিটি পাবো, তাদের ডাইমেনশন বলো, তাদের ইউনিট বলো, সমস্ত কিছুই বের করব, ঠিক আছে? জাস্ট মেথডগুলো বুঝে নাও, তাহলে হয়ে গেলো। যে 7খানা যে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি রয়েছে সেগুলো, সেটাকে মনে রাখো, তাহলে হয়ে যাবে। তাহলে মাস মানে ভাই এম, ভলিউম মানে এল কিউ, তাহলে আলটিমেট কি এসে দাঁড়াবে দেখো, তাহলে এম এল টু দি পাওয়ার -3। ফাইন, এই হচ্ছে তোমার তাদের ডাইমেনশন। তোমরা কিছু ডাইমেনশন আমাকে করে দেখাবে, আমি একটু বলে দিচ্ছি এখানে। যেরকম ধরো একটা এক্সাম্পল দিই, পাওয়ার, পাওয়ার পি, পাওয়ার কাকে বলে? কার্য করার ক্ষমতা, মানে কার্য করার যে হার, সেটাকে পাওয়ার বলা হয়ে থাকে, ঠিক আছে? সুতরাং কার্য মানে ওয়ার্ক বাই টাইম, ওয়ার্কের ইউনিট একটু আগে বের করে দিলাম, পারবে করতে? এটা করে দেবে আমাকে, আমাকে কমেন্ট করে জানাবে কত হচ্ছে। 8 নম্বর তোমরা যেটা করবে, একটা উদাহরণ ভাবি, যেরকম ধরো আরেকটা দিই, ইলেকট্রিক পোটেনশিয়াল, মানে পোটেনশিয়াল বলি, পোটেনশিয়াল, এটা তোমরা 11 নয় 12-এ গিয়ে পড়বে। অলরেডি তোমরা এসে পড়েছো, মাধ্যমিকে পড়েছো তোমরা বিভব, পোটেনশিয়াল বিভব কাকে বলে? সেটা বলে কি, কার্য বাই চার্জ মানে আধান, রাইট? আধানের ইউনিট কী হয় সেটা একটু দেখে নাও, কিউ ইকুয়াল টু আই ইন্টু টি। আই ইন্টু টি কী করে হয়? কারণ কারেন্টের ডেফিনেশন বলছে, মানে কারেন্টের সংজ্ঞা যখন আমরা তৈরি করি, কিউ বাই টিকে বলি আমরা কারেন্ট, মানে ফ্লো অফ চার্জ, সেটাকে আমরা কারেন্ট বলে থাকি, পড়িয়েছিলাম কিন্তু, তাই না? ফ্লো অফ চার্জ সেটাকে বলে থাকি আমরা কারেন্ট, মানে সময়ের সাপেক্ষে চার্জের যে ফ্লো হয় সেটাকে আমরা কারেন্ট বলি। তাহলে ভাই চার্জ তো ফিজিক্যাল কোয়ান্টিটি নয়, মানে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি নয়, ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কে? কারেন্ট এবং টাইম। তাহলে চার্জ আমরা লিখতে পারি আই ইন্টু টি, তাহলে চার্জের ইউনিট হয়ে যাবে তোমার আই ক্যাপিটাল টি। ক্লিয়ার হয়েছে? মানে একটা জিনিস তুমি নিশ্চয়ই বুঝতেই পারছো, যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির কথা তুমি বলো না কেন, সবগুলোকেই কিন্তু আমরা তাদের ফান্ডামেন্টাল যে ফিজিক্যাল কোয়ান্টিটি রয়েছে সেগুলো টার্মসে নিয়ে এসেছি। যে 7খানা যে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি রয়েছে, সেই 7খানা টার্মসে কিন্তু প্রত্যেকটা কোয়ান্টিটিকে আমরা রিপ্রেজেন্ট করছি। এটা ইন্টারেস্টিং জিনিস। ক্লিয়ার হয়েছে? তো আজকে এই পর্যন্তই থাক, আর যেগুলো দিলাম সেগুলো কিন্তু অবশ্যই করবে, করে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। জাস্ট 2টো প্রশ্ন দিয়েছি ভাই, কিছুই না, এই 2টো করে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর নেক্সট দিন আমরা যেটা করব, নেক্সট দিন হচ্ছে তোমার ডাইমেনশনাল অ্যানালিসিস দেখব এবং এরার ক্যালকুলেশন দেখব, ঠিক আছে? কারণ অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। সো আজকে এই পর্যন্তই থাক, আর ভিডিওটা তোমরা লাইক করো, অনেক অনেক বেশি করে শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ।